সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরপর রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আমার বাদিকে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সবশেষ রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। আপনারা চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন আপনাকে দিয়ে। আমরা আলোচনার শুরুতেই আপনি বলছিলেন, আলোচনা হচ্ছিল মব ভায়োলেন্সের বিষয়ে। আমরা যদিও মব জাস্টিস বলছিলাম, আমাদের বিজ্ঞ আইনজীবী বলেছেন এটি ভায়োলেন্স হবে। এই মব ভায়োলেন্সের বিষয় সারা বাংলাদেশেই এই 5 আগস্টের পর থেকে এক বছর হতে চললো, এক বছর হচ্ছে। তো এই যে মব ভায়োলেন্সের বিষয়গুলো সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। শুরুর দিকে যেই মানুষের প্রতিক্রিয়া ছিল, দিন যত যাচ্ছে প্রতিক্রিয়া কিন্তু পাল্টে যাচ্ছে, কারণ এগুলো অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হচ্ছে এবং নিজেদের দিকে আসছে। আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক মঞ্জুল মোর্শেদ ভাই, উনি তো প্রেসিডেন্ট হিউম্যান রাইটস। আমার প্রিয় নেতা মান্নান ভাই আর হক সাহেব তো আছেন আমাদের অ্যানালাইসিস্ট এবং টক শো করেন। দেখুন, এই কেন এই মব ভায়োলেন্স হচ্ছে, এর কারণটা কি? কারণ বিচারহীনতায় মানুষ ভুগছে, মানুষের প্রোটেকশন পাচ্ছে না। পুলিশ বিগত দিনে, বর্তমানে নয়, তারা যেভাবে মানুষের উপরে আক্রমণাত্মকভাবে এবং মিথ্যা মামলা নিয়ে মানুষদের হয়রানি করতো, মানুষ কোথাও জাস্টিস পেত না। সেই জন্য এই মব ভায়োলেন্সটা শুরু হয়ে গিয়েছে। নট বিফোর মব ভায়োলেন্স ছিল দলীয় মব ভায়োলেন্স, অর্থাৎ ছাত্রলীগ মব ভায়োলেন্স করেছে, যুবলীগ মব ভায়োলেন্স করেছে। সেইভাবে তারা মব ভায়োলেন্স করে তারা কর্তৃত্ববাদী একটি অবস্থার সৃষ্টি করেছিল এলাকা ভিত্তিক সব জায়গায়। এখন মব ভায়োলেন্স করছে কারা? এখন এটা টার্ন হয়েছে, মব ভায়োলেন্স হচ্ছে যেখানে বিচার পাওয়া যাচ্ছে না সেখানে গিয়ে মব ভায়োলেন্স হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এইটা প্রয়োজন নেই সেখানে, যেমন মনে করুন শিক্ষার্থীরা গিয়ে সেক্রেটারি দখল করে বসলো যে আমরা পরীক্ষা দেব না। আমি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারি না, দরকার পিছিয়ে দিন পরীক্ষা, কিন্তু সেটা হতে পারে না। আবার দেখা যায় এই মব ভায়োলেন্সের কারণে ভয়ে আবার অনেকে ঠিকমতো কাজও করতে পারছেন না। ধরুন আজকে একটি ঘটনা, রংপুরের চার্জশিট দাখিল হয়েছে, সেখানে একজন সেখানে দায়িত্বে ছিলেন, উনি কোনো আওয়ামী লীগের দোসরও না, ভালো পোস্টিংও পায়নি, ডিবির এসপি ছিলেন, সেখানে 48 ঘন্টা ডিউটি, নিরস্ত্র উইদাউট ড্রেস দাঁড়িয়ে আছেন, ভিডিও ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে, তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ মব ভায়োলেন্স হবে সেখানে, সেই জন্য ওনার নামটা এখানে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু যেখানে আইও বলছে তার কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু প্রসিকিউটর বললো যে না, যেহেতু ধরা পড়েছে স্ক্রিনে, রোকেয়া হলের স্ক্রিনে ভিতরে বসে দাঁড়িয়ে আছে, সে কিন্তু সামনেও নেই, যেখানে গুলি হচ্ছে সেখানে নেই। কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করেছে, তারা তার নামও বলেনি। কিন্তু এই যে মব ভায়োলেন্সের ভয়ে একটি মানে অফিসারের জীবন নষ্ট হয়ে গেল, এইভাবে যদি আমরা এই মব ভায়োলেন্সের ভয়ে আমরা এটাকে মব জাস্টিসে নিয়ে যাই, তাহলে কি হবে চিন্তা করুন। এই ক্রমান্বয়ে এগুলি বাড়তে শুরু করছে। এই বাড়াটাকে তো আমাদের বন্ধ করতে হবে। যখন আপনি একটা চার্জশিট দাখিল করবেন তখন তো আপনাকে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে। এই পরবর্তীকালে তো আমাদের মঞ্জুর মোর্শেদ ভাইয়ের কাছে আসবে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল সেখানে আবার সেই লঙ্ঘনের বিচার করতে গিয়ে আবার লঙ্ঘিত হচ্ছে। ইউ সি, এটা কি কোনোদিন আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে? আমি সেই জন্য মনে করি সব ক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত দিতে হবে। ভায়োলেন্স হলেই আমরা মব জাস্টিসে চলে যাব এবং ভায়োলেন্সের ভয়ে আমরা জাজমেন্ট দিয়ে দেব, ভায়োলেন্সের ভয়ে আমরা সেখানে যিনি নেই তাকে দিয়ে দিব, এটা কোন জায়গায়? সেই জন্য কি আমাদের এই জুলাই এসেছিল আমাদের জীবনে? নিশ্চয়ই না। অতএব সকলকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমনিভাবে মব ভায়োলেন্সকে আমরা স্থান দিতে পারবো না, ঠিক তেমনিভাবে মব ভায়োলেন্সের ভয়ে মব জাস্টিসও হতে পারে না, এটি হলো আমার বিশ্বাস। জি, একই বিষয় জানতে চাওয়া মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যে বিষয়টা আমরা গণমাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় এসেছে, এরপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। আপনার বক্তব্যটা জানতে চাই। প্রথম কথা হলো, টেলিভিশনে এই দৃশ্যটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি এই ভদ্রলোককে মনে প্রাণে ঘৃণা করি। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনকে ধ্বংস করার উনি একটা অন্যতম পিলার। বিচার হোক, যা খুশি ফাঁসি শাস্তি যাই হোক, আমি মনে করি তাই তার প্রাপ্য হতে পারে। কিন্তু যেটা দেখলাম
মানে আপনি সমস্ত জাতিকে দেখাচ্ছেন এই জাতি যাকে তাকে ধরে চর থাপ্পড় দিতে পারে, চুল টানতে পারে, কোনো বিষয় না, মান সম্মানের প্রশ্নটাই। এই যে সংস্কৃতিটা ধরেন একেবারে ইয়াং জেনারেশনের মধ্যে গেল, ওইটা কিন্তু গেঁথে যাবে, তারা মনে করবে এইটাই পথ। এখন ভাববার বিষয় হচ্ছে যে মবটা আসলো কোত্থেকে। আমি মনে করি এই প্রশ্নটা খুবই ভাইটাল, যেটা অনেক হয়তো আমরা করছি না, অনেকে হয়তো করতে গিয়েও ভাবছে যে কী দরকার এই ঝামেলার মধ্যে পড়বো। কিন্তু এইখানে দেখেন এই জন্য গ্রেপ্তার হয়েছে যে কজন, সবগুলো বিএনপির সাথে যুক্ত আছে। আমি কিন্তু বিএনপির সমালোচনা করার জন্য কথাটা বলছি না, এরকম হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক শিক্ষার ব্যত্যয় আছে, ব্যতিক্রম আছে, একটা ভুল শিক্ষা চলে গেছে, সেটাই তারা প্র্যাকটিস করছে। তারা মনে করছে এইভাবেই আসলে শিক্ষা দেওয়া উচিত এই সমস্ত বদমাইশদের। তাদেরকে তো শেখাতে হবে, না যদি শেখান তাহলে যেই আচরণটা ওনার সাথে হলো 2 দিন পরে পরিস্থিতির পরিবর্তন হলে সেই আচরণ আমার আপনার সাথে হতে পারে। এইখানে পুরা বিষয়টা এরকম হয়েছে যে কমন পিপুল মানে পাবলিক যারা, তারা এগুলো করে না সাধারণত। ওইটা যাবে সেটা রিয়েল মব, তার চেহারা অন্যরকম। সেই মব হয়তো মোটিভেটেড না, সেই মবের কথাবার্তার মধ্যে অনেক ধরনের আপনার উচ্ছ্বাস আবেগ থাকে, কিন্তু এগুলো হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যেগুলো এক ধরনের রাজনীতি দিয়ে বেশি করে চার্জ আছে এবং তারই প্রতিফলন। তো আমি একটা মনে করি প্রধানত সরকারের খুব বড় একটা দায় আছে, সরকার কিছুই করছে না। মানে আমাদের যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কি যে উনি বলেন, কি মিন করেন, মানুষ কি বোঝে, মানুষ কি করে, এগুলোর খবরই রাখে না। মানে আমি তার এরকম ঘটনাও দেখেছি, মানে যে উনি যে একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তি সেটা তো দূরের কথা, উনি তার ধরেন 2-3 র্যাঙ্ক নিচের লোকের সাথে এমনভাবে কথা বলে যেন তাকে অনুনয় বিনয় করছেন। তো অ্যাডমিনিস্ট্রেশন তো ওই জিনিসটা, উনি কমান্ড করবেন। গভর্নমেন্ট মানে হচ্ছে হু গভর্নস, তো সেইটা তো করছে না, তার ফলে এটা বাড়ছে। যেরকম ধরেন একটু আগে মিলন বলতে দিলেন না, ছাত্ররা যে মিছিল করলো, পরীক্ষা দাবি করলো, সেটা মানলেন কেন? না মানলে কি হতো বলেন, কিন্তু মানলো। তার মানে বোঝা গেল এইরকম মব ক্রিয়েট করে একটা প্রেশার ক্রিয়েট যদি করা যায় তাহলে কর্তারা মানেন, সবাই তাই মনে করছে। এরকম যদি করা যায় তাহলে কর্তারা কোনো বিচার করতে পারবে না, করে না, এবং সেই কারণে এটা চলছে। সরকার সে অর্থে বিশেষভাবে দায়ী। আর আমি অনুরোধ করছি রাজনৈতিক দলগুলোর কাছে, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই তার কারিগর তো রাজনৈতিক দলগুলো। ধরেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায়, তারপরে দেশ গড়বার দায়িত্ব একটা রাজনৈতিক দলই পাবে, এবং তার সেই দায়িত্ব প্রায় অ্যাবসলিউট হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মেজরিটি যে পার্টি পাবে সে গভর্ন করবে, তার গভর্নেন্স যদি রং হয় তাহলে বড় সমস্যা হবে। এই কারণে পলিটিক্যাল পার্টিগুলোকে এখন থেকেই এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে আমরা দেশ বদলাতে চাইলে নিজেদের এই কৃষ্টি দৃষ্টি কালচার এগুলো বদলাতে হবে, পলিটিক্যাল কালচার বদলাতে হবে, তাহলে পারা যাবে না। জি কর্নেল হক, সরকার কার্যকর উদ্যোগ না নেওয়ার আসলে কারণটা কি, দুর্বলতাটা কোন জায়গায়, আপনার বিশ্লেষণটা কি? প্রথম দুর্বলতা সরকার যারা পরিচালনা করছেন, ডক্টর ইউনূস বিশ্বমাপের মানুষ হতে পারেন, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু ওনার শৈশব থেকে নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত উনি তরতর করে উপরে উঠে গেছেন কোনো বাধাবিঘ্নহীনভাবে। কারণ ছিল ওয়েস্টার্ন পাওয়ার তাকে উপরে তুলে নিয়েছেন তার বিশেষ গুণের কারণে। আমি তাকে অবমূল্যায়ন করছি না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসনিক যে জ্ঞান থাকার কথা, প্রশাসন পরিচালনার মতো যে প্রজ্ঞা থাকার কথা, আমি বলবো না যে তার নাই, কিন্তু সেটার চর্চা নাই, তার চর্চা ছিল না কখনো। কেননা গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, গ্রামীণ যত প্রতিষ্ঠান চালিয়েছেন, অনেক পাইক পেয়াদা ছিল তারাই চালিয়েছে, তিনি চালাননি। আমার দৃষ্টতা, মাফ করবেন, আমিও তো বয়স হয়েছে, আমিও তো প্রশাসন পরিচালনা করেছি, সামরিক বেসামরিক 2 জায়গায় চালনা করেছি, অভিজ্ঞতার আলোকে বলছি। তার যদি সেই প্রাজ্ঞতা বিজ্ঞতা থাকতো তাহলে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে কি থাকবে না এটা কিন্তু কোনো নির্ধারিত নাই, সংবিধানেও লেখা নাই। কেউ বলতেও পারবেন না আপনি এতদিন পরে নেমে যান, এতদিন থাকতে হবে, এই ধরনের কিছু নাই। যখন একটা অনির্দিষ্টকালের জন্য একটা সরকার আমি গঠন করছি, সেখানে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য ওনার উচিত ছিল খুঁজে খুঁজে একটা জাজমেন্ট করে যে কারা এই প্রশাসনকে এই সময়ে
শক্তিশালীভাবে স্পিরিটেড ওয়েতে পরিচালনা করতে পারবেন, দেশপ্রেম নিয়ে, মনের গভীর ভালোবাসা দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে। সেই কাজটা তিনি শুরুতেই করতে ব্যর্থ হয়েছেন। তিনি খুঁজে নিলেন কাদেরকে? তার গ্রামীণ ব্যাংকের সাথে সেই এনজিওর সাথে যারা সম্পর্কিত বামপন্থী এই সমস্ত মহিলা পুরুষদেরকে, বয়স্ক, অর্ধবয়স্ক, আনপড়, একটা এনজিও পরিচালনা করার, দেশ পরিচালনা করার কিন্তু এক নয়, তাদেরকে তারপরে মাত্র গুটি কয়েকজন, একজনকে 3-4টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এতে কি হলো? আপনি দেখুন, সেই অ্যাডভাইজার কিন্তু দেশ চালাচ্ছে না, কিংবা তার মন্ত্রণালয় চালাচ্ছে না। চালাচ্ছে কারা? ওই পালিয়ে থাকা আমলার দল। আর আমলারা কারা? এই আমলারা বিগত 16 বছরে সুপ্রশিক্ষিত হয়েছে, কুপ্রশিক্ষিত হয়েছে কাকে দ্বারা? সেই ফেসিস্ট, সেই স্বৈরাচার, সেই বলবো যে সাইকোপ্যাথ হাসিনার মাধ্যমে। এবং হাসিনার সকল শিষ্য, সকল আমলা তো আমলা ছড়া সব প্রতিবেশী দেশের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ প্রশিক্ষণে তারা প্রশিক্ষিত। এবং তারা কি শিখেছে? তারা শিখেছে যত অন্যায়, অবিচার এবং জনগণকে ধ্বংস করার শিক্ষা। এখন এটা হলো মূল কারণ। উনি শুরুতেই বিসমিল্লাহ গলত। আর আমরা আর্মিতে বলি কি, প্রশিক্ষণে শুরুতেই ফায়ার নেই। আপনার গুলি আছে ইয়ের ভিতরে, মাঝেলে আপনার ইয়েতে গুলি আছে, কিন্তু আপনি ট্রিগার টিপলেন, গুলি বাইর হচ্ছে না। এইটা আমাদের শিক্ষা দেওয়া হয় প্রতিবন্ধকতা আশু ব্যবস্থা, যে শুরুতেই ফায়ার যদি না হয় তাহলে পুরো অস্ত্রটা আবার খুলে ফেলতে হবে, খুলে আবার নতুন করে লোড করতে হবে, লোড করে ফায়ার করতে হবে। মান্না ভাই ওয়াইন করবেন, আপনি আমার গুরু, ছাত্র জীবনে আপনাকে খুব শ্রদ্ধা করতাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে যেতাম। এখন করেন না? এখন আরো বেশি করি। সেই থেকে শুরু। আমি বলছি কি, দেখেন, আমি হয়তো আপনাদের বয়সে কম হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এইটা যদি এখন পুরোভাবে, এখনো সময় আছে, ওনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওনাকে সুপ্রশিক্ষিত লোক এবং দেশ পরিচালনা করার সক্ষমতা যাদের আছে, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, জ্ঞানী, অর্থবহ ব্যক্তিপত্র বসাতে হবে। তারপরে কি করতে হবে? পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের আমলারা, আজকে আমি আবারও বলি, এটা শুরুতেও বলেছি, এখনো বলি, 1000 বার বলবো, আমলারা হলো দেশ পরিচালনা করার জন্য, তারা আমলা হয় না। তারা যে ম্যাজিস্ট্রেট হয়ে গেল বিসিএস পরীক্ষা দিয়ে, তারা একটা আমার মতো টাই স্যুট পরে, 5 আইলের সুপরে তারা একটা বিশাল জমিদার সেজে যায়। তাদের রুমে থাকবে এসি, গলায় টাই, গরমের মধ্যে বাইরে যেতে পারবে না, জনগণের সামনে যেতে পারবেন না, কষ্ট হবে। দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, জনগণের সেবা, তারা যে জনগণের সেবক এই কথাটা ভুলে যায়। তারা হলো তখন জমিদারে পরিণত হয়। ফলে যা হওয়ার তাই হয়। এই আমলারা দেশ চালায়, আমরা যা চালালে তাই হয়। আজকে পুলিশ পরিচালনা করছে কারা? আজকে যে পুলিশ বিগত 17 বছর প্রশিক্ষিত হয়েছে তারাই তো এখন ওসি, এএসআই, ইন্সপেক্টর। তাদের বাইরে আকাশ থেকে তো নতুন পুলিশ রাজির হয়নি, অথচ 10 মাস হয়ে গেল। এই 10 মাসে কিন্তু কমপক্ষে 1 লক্ষ নতুন পুলিশ প্রশিক্ষিত করে ঢুকানো যেত। সেটা কি করা হয়েছে? করা হয়নি। এখন আসেন সর্বশেষ কথা যেটা বলছি, এই দেশকে অভিভাবক হলো সেনাবাহিনী। আপনি আমরা মান্না ভাই রাগ করেন, মঞ্জুর ভাই, মোর্শেদ ভাই রাগ করেন, কিংবা মিলন ভাই রাগ করেন, আমার যায় কিছু আসে যায় না, কিছু আসে যায় না। এই দেশের যে কোনো ক্রান্তি লগ্নে জনগণ এবং আপনারা সেই আর্মিকেই বেছে নেন তাদেরকে গার্ডিয়ান হিসাবে, তারাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়। সেই আর্মি ইজ টোটালি নেগলেক্টেড বাই দিস অন্তর্বর্তীকাল ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা। আজ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা, উনি যে প্রতিরক্ষা বাহিনীরও প্রধান, তিনি যে একটা প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার জন্য একটা বিশাল অফিস করা হচ্ছে এই সেনাবাহিনী সেনা হেডকোয়ার্টারের সাথে। সেখানে লেখা আছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উনি আজ পর্যন্ত গিয়ে সেখানে বসেছেন? অথচ হাসিনা বসেছে প্রত্যেক বৃহস্পতিবারে, খালেদা বসেছে সেখানে প্রত্যেক বৃহস্পতিবারে। কেননা তারা জানতেন এই দেশকে টিকিয়ে রাখতে হলে, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই সেনাবাহিনীর উপর নির্ভর আমার করতে হবে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 সপ্তাহের মধ্যে আর্মি ঠিক করে দিতে পারে যদি ডক্টর ইউনূস 3 বাহিনী প্রধানকে কনফিডেন্সে নেন, মূল্যায়ন করেন যে এই 5ই আগস্ট আমি ক্ষমতায় এসে আর্মির কারণেই, 5ই আগস্ট এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর্মির কারণে, এটা অস্বীকার করা কিছু নাই। মোস্ট ক্রেডেন্সিয়াল ওয়ালা একটা এলিমেন্ট হলো আর্মি। সেই আর্মিকে অবজ্ঞা করা হচ্ছে। একটা কি জন্য অবজ্ঞা করা হচ্ছে দেখেন, আর্মির উপর ভর করে আপনি সরকার গঠন করলেন,
ওই সচিব থেকে ডিএস থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে 3-4টা প্রমোশন দিয়ে আর্থিক সুবিধা দিয়ে আপনি বসাই দিলেন, পুলিশকে বসাই দিলেন, বাইরে থেকে 15 বছর বাইরে ছিল তাদেরকে সব অ্যাপয়েন্টমেন্টে বসাই দিলেন। আর সেনাবাহিনীর সামরিক বাহিনীর যে ফাইল আজকে 3 মাস ধরে ওনার অফিসে আটকে আছে, 3 বাহিনীর প্রধান সাইন করে দিয়েছেন যে এদের আমরা যোগ্য মনে করেছি, এদেরকে আপনি প্রমোশন এবং এই আর্থিক সুবিধা দিতে চেয়েছি, আপনি অনুমোদন করে দেন। আজকে 3 মাস ধরে সেটা পড়ে আছে। তাহলে কি সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, এয়ার প্রধান কি কনফিডেন্সে আনতে পেরেছেন তাদেরকে? তার তো অবজ্ঞা, অবহেলিত। এই কথাগুলো বললাম, আপনারা এখানে আইনজীবী আছেন এবং রাজনীতিবিদ আছেন, হয়তো আপনারা জানেন না। এই জন্য এই মুহূর্তে এই সেনাবাহিনীকে কনফিডেন্স আনতে হবে। মাইন্ড ইউ, সেনাবাহিনী সুপ্রশিক্ষিত একটা বাহিনী, 7 দিনের মধ্যেই দেশকে ঠিক করবে। পুলিশ পারবে না। পুলিশরা হলো তারা নিজের মনের দিক থেকে দুর্বল, মোরালিটির দিকে দুর্বল। আর্মি দুর্বল নয়। আর্মির 99% লোক হলো দেশপ্রেমিক এবং দেশকে ভালোবাসে, নিজেদেরকে ভালোবাসে না। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনি আলোচনা শুনছিলেন মব ভায়োলেন্সের বিষয়ে। আইনগত দিক আপনার কাছে জানবো। আর এই যে প্রশাসনিক ব্যর্থতা না, আসলে এই যে আমাদের কর্নেল হক যেমন বলছিলেন যে আসলে কনফিডেন্সে আনা যাচ্ছে না বিভিন্ন বাহিনীর সদস্যদের, আসলে মূল বিষয়টা কি, নাকি নির্বাচিত সরকার নয় সেটা কারণ? ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট রাজনীতিবিদ আছেন 2 জন এবং সাবেক সেনা কর্মকর্তা, আপনাদেরকে শুভেচ্ছা এবং যারা শুনছেন সকলকে কৃতজ্ঞতা। দেখুন, প্রশ্নটা এসছে আপনার মব ভায়োলেন্স, যেটাকে আমরা বাংলা যদি বলি মব সন্ত্রাস। এই জিনিসটা ব্রিটিশ আমলেও ছিল। সেটা ছিল কি, গ্রামে যখন ডাকাতি হতো তো কোনো রকম যদি একটা ডাকাত ধরা পড়তো, ওই ডাকাতকে তারা নির্যাতন করতো, মেরে ফেলতো। এই ঘটনাগুলো ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল। আমাদের দেশেও এটার একটা ছড়াছড়ি শুরু হয়েছিল প্রায় 15 বছর আগে। সাভারে একটা যখন ঘটনা হয়, সেখানে একজন আইনজীবীর ছেলেও ছিলেন। এরকম এক পার্টি আর এক পার্টিকে ডিফেন্স দেওয়ার জন্য তাদেরকে বলা হলো যে তারা ডাকাতি করতে এসছে, ধরে 60টা ছেলেকে তারা মেরে ফেলল। তো সেই ক্ষেত্রে তখন এই প্রশ্নটা আসলো এবং তখন আদালতে গড়ালো বিষয়টা, এবং সেখান থেকে আদালত অ্যানালাইসিস করে বললেন যে এইটা টোটালি ইলিগ্যাল এবং এই সমস্ত ক্ষেত্রে পুলিশকে সাথে সাথে মামলা করতে হবে। এবং তারপর থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে মব সন্ত্রাস যেগুলো হয়েছে প্রত্যেকটা কেসে মামলা হয়েছে, কারণ যেহেতু তখন আদালতের নির্দেশনার প্রেক্ষিতে হয়েছিল। কিন্তু 5ই আগস্টের ঘটনার পরে তো একটা বিগ চেঞ্জ, সিনারিও চেঞ্জ। আর সবচেয়ে বড় কথাটা হলো এই চেঞ্জটা কেন, এই উপলব্ধিটাই আমার কাছে মনে হয় অধিকাংশ লোকই ধারণ করতে পারে না। সেটা হলো চেঞ্জটা কী কারণে এসছে। সে চেঞ্জটা এসলো মানবাধিকার পরিস্থিতি খারাপ, গণতন্ত্রের পরিস্থিতি খারাপ, বিচার ব্যবস্থার পরিস্থিতি খারাপ। অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, গণতন্ত্র, এই গণতন্ত্র, মানবাধিকার এবং বিচার, এই তিনটেই আপনার দুর্বলতা দেখা দিয়েছিল। দেখি রাষ্ট্রটা টোটাল একটা অন্যরকম পরিস্থিতি গিয়েছিল এবং নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছিল, যার ফলে সমস্ত নাগরিক খেপে গেছে। এই ধরুন ভোটের কথা বলেন, ভোট দিতে পারে না, যারা ভোট দিতে পারে না 3বার থেকে, তারা খেপে গেছে। তারা বলছে আমরা 5ই আগস্টে রাস্তায় নেমে গেছি, তাই না? 5ই আগস্টে যদি ছাত্ররা নামছে তা তো না, ছাত্ররা তো প্রথম নামলো শুধু বৈষম্য নিয়ে, তাদের শিক্ষা সংক্রান্ত বৈষম্য, সেটা তো একটা ইস্যু। কিন্তু এই যে বিজয়টা হলো, পরিবর্তন হলো, এটার কারণ তো হলো ম্যাক্সিমাম পিপল নেমেছে, জনগণ। এই জনগণগুলো কারা বলেন তো? এই জনগণগুলো তো পলিটিক্যাল সাপোর্টাররা। পলিটিক্যাল সাপোর্টাররা কেন নামছে? এটা যদি শুধু আপনার বৈষম্যের ব্যাপার হইতো তারা নামতো না। তারা দেখছে যে আমার গণতন্ত্র এস্টাবলিশ করতে গেলে আমাকে এই সুযোগটা নিতে হবে, সেই জন্য তারা নেমেছে। যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল তারা নেমেছে সবাই যে মানবাধিকার এস্টাবলিশ করতে হবে। বিচারের ক্ষেত্রে যারা নিগৃহীত হচ্ছিল তারা দেখেছে বিচার ফিরিয়ে আনতে হবে। এই যে মূল জিনিসটা, এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না দেখে 5ই আগস্টের পরে বিভিন্ন ধারায় বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতেছে এবং আলটিমেটলি 10 মাস চলে গেছে, এখন পর্যন্ত কোনো সলিউশন নাই। যদি এটা বুঝতে পারতো তাহলে প্রথম দায়িত্ব ছিল পরিবর্তনের পরে যে আপনার বসার সাথে সাথেই তো বিশেষ করে সেনাপ্রধানের তো একটা উদ্যোগ ছিল। আপনার সেনাপ্রধান গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে ইনিশিয়াল একটা লাগে, কিন্তু ওই সময় যদি ধরেন মান্না ভাই ওই সময় বলতো যে কালকে আসেন, অনেকের ডাকবো, অনেকে আসতো কি আসতো না আমরা জানি না, কিন্তু সেনাপ্রধান যখন ইমিডিয়েটলি 1টার দিকেই তো কিন্তু উনি কমিউনিকেট করে ফেলছে এবং সবাই রেসপন্স করেছে, এবং রেসপন্স করার পরে সেখান থেকে শুরু, তারপরে বঙ্গভবন প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া, এই জায়গাগুলোতে তার একটা ভূমিকা ছিল। তো ভূমিকা দিয়ে একটা জিনিস দেখেন, কেউ কেউ বলার চেষ্টা করেছিল যে আমরা একটা
সংবিধানের বাইরে একটা অন্যভাবে যাব, যেটা নিয়ে অনেকে কয়েকদিন বেশ বিপ্লব বলার চেষ্টা করেছিল। কিন্তু এখন কিন্তু সরকার গণ অভ্যুত্থান, আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে এটা সংজ্ঞাটা পড়েন, হোয়াট ইজ গণ অভ্যুত্থান, হোয়াট ইজ বিপ্লব। এটা গণ অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি এখন সরকারই কিন্তু দিচ্ছে। তো ওই কথাগুলো পরে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে যে আমরা বিপ্লব করে ফেলছি, এবং এই আস্তে আস্তে কিন্তু তখন বিরোধটা শুরু হয়ে গেল বিভিন্ন লোকের সঙ্গে। এবং এই মোটিভেটেড কিছু লোক ছিল, জনগণের অধিকাংশ, আমি বলবো 95% লোকের মোটিভেশন ছিল, উদ্যোগ ছিল মানবাধিকার, বিচার নিশ্চিত, গণতন্ত্র নিশ্চিত, এইটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। কিন্তু 5% লোকের পরিকল্পনা অন্য ছিল। তারা কেউ ছিল কোনো রকম ফ্ল্যাগ লাগাবে, কেউ ছিল কোনো রকম ক্ষমতায় বসবে, কেউ ছিল এই সুযোগে কিছু দুর্নীতি করবে। ওই সমস্ত মিক্স আপ হয়ে যাওয়ার কারণে এই যখন একটা ফর্মুলা আসলো, ডক্টর ইউনূস সাহেবকে আনলেন। ইউনূস সাহেবকে আনার পিছনে একটা খুবই ইম্পর্টেন্ট কারণ ছিল, এই বেনিফিটটা আমরা এখনও পাচ্ছি। কারণ হলে আপনি যদি ওই সময় যে অর্থনৈতিক অবস্থা, ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনি না বসাইতেন, এই যে বিশ্বব্যাংক তারপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আপনাকে এই হেল্পটা করতো না। আপনাকে 2 দিন পরেই বলতো, হ্যাঁ যে আপনারা নির্বাচন দেন না কেন। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা খুব মনে করি অত্যন্ত মানবাধিকার রক্ষণের লোক, গণতন্ত্রের লক্ষণের লোক, সবাই তো গণতন্ত্রের কথা বলে। কিন্তু 10 মাস ধরে দেখছেন কোনো ইউরোপিয়ান ইউনিয়ন, কোনো প্রতিষ্ঠান কেউ বলছে যে আপনার নির্বাচন কোথায়? বলে নাই। কেন বলে নাই? কারণ তারা মনে করছে যে ইউনূস সাহেব আছে, ঠিক আছে, আমরা কথা বলবো না। এইটি হলো তার আন্তর্জাতিক একটা প্রভাব। কিন্তু আপনি যদি ইউনূস সাহেবকে ছাড়া ওখানে যদি রহিম সাহেবকে, করিম সাহেবকে বসাইলেন, আপনি 3 মাসও টিকতে পারতেন না। 3 মাস পরেই দেখতেন শুধু প্রতিনিধি আসে, কবে নির্বাচন হবে, কিভাবে হবে। মানবাধিকার লঙ্ঘন হলে আপনার চরমভাবে সেটা একদম আন্তর্জাতিকভাবে জাতিসংঘে পর্যন্ত আলোচনা হতো। কিন্তু এখন সেটা হয় না। কেন হয় না? কারণ ওই যে বললাম যে একটা সুযোগ আমরা পাচ্ছি, একজন বিশিষ্ট লোক যার সঙ্গে আন্তর্জাতিক একটা বিরাট আছে সেইখানে বসানো হয়েছে। তো সরকার গঠন করার পরে এই 3 মাস 4 মাস 6 মাস তো আপনার ধরেন একটা বিজয় ইয়েতে ছিল, হলো। কিন্তু তারপরে কিন্তু টানাপোড়েনটা কখন লাগলো? যখন দেখা গেল যারা নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ছিনিয়ে আনলো বিজয়টা, সেখানে তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেলো। কী বিরোধ শুরু হলো? কেন স্বাভাবিকভাবে আপনি জানেন যে সরকার ফর্ম, এটা তো একটা অন্তর্বর্তী সরকার, এটা সংবিধানে নাই। এবং আমি প্রথম দিনই বলেছি, যাই করুক ডক্টর ইউনূস সাহেব, উনি যখন ফেরত যাবে, পার্লামেন্ট যদি ওনাকে রেটিফাই না করে, তাহলে ওনার কোনো স্কোপ নাই টু সেভ। এটা একদম বাস্তব সত্য। এবং যেদিন উনি ক্ষমতায় বসেছেন সেদিন সংবিধানে আর্টিকেল 7B ছিল, এবং সেক্ষেত্রে আগের সরকার 15তম সংশোধনীতে এই যে সামরিক বাহিনী হঠাৎ করে এসে মার্শাল্লাহ দিয়ে দেয়, এই জিনিসগুলো বন্ধ করার জন্য কিন্তু ওই জিনিসটা করেছিল যে সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। যদিও সেইটা এখন বাতিল হয়েছে হাইকোর্ট ইদানিংকালে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ছিল এটা। তাহলে সেক্ষেত্রে দেখেন, নির্বাচিত পার্লামেন্ট আসার পরে যেগুলো আগে হয়েছে, 5ম সংশোধনী, 7ম সংশোধনী, 2বারে কিন্তু রেটিফাই করতে হয়। কারণ আলটিমেটলি তো রাষ্ট্র যেভাবেই আপনি বলেন, যেভাবেই আপনি চালান, যেভাবেই ইনফরমালি আপনাকে সমস্ত লোক চাচ্ছে, আপনি এসে বসে গেলেন, কিন্তু ওটা হবে না। আপনাকে আইনি প্রক্রিয়া আসতে গেলে পার্লামেন্ট রেটিফাই করতে হবে আপনি যা করলেন। তো সেই জন্য কিন্তু সর্বশেষ যাই হোক, সেটা ডক্টর ইউনূস সাহেব হয়তো রিয়ালাইজ করেছেন দেখেই আজকে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছেন, এবং একটা পার্লামেন্টের জিনিসটা কিন্তু উনি ঘোষণা করছেন ফেব্রুয়ারিতে হতে পারে, এবং হওয়ার সম্ভাবনায় এখন পর্যন্ত আমি বেশি মনে করি। কারণ আজকের একটা টিভিতে দেখলাম যে এনসিপির যারা লিডার, তারা বলতেছে ইউনূস সাহেবের সমালোচনা করে যে উনি আমাদের ধারণ করতে পারছেন না, আমরা যেটা চাইটি পারতেছেন না। এতে দিয়ে আমরা বুঝতে পারি যে বিরোধটা আসলে ওই জায়গায় চলে গেছে, যে ডক্টর ইউনূস সাহেব মনে করছে যে এখানে আমার নির্বাচন মাধ্যমে পার্লামেন্ট হওয়ার পরে এগুলো রেটিফাই করতে হবে, এবং আমরা যাই করবো সেগুলো করতে হবে। আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন BSRM গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যেতে চাই ডক্টর আনম এহসানুল্লাহ কুনান আপনার কাছে। বেশ কয়েক দফা, কয়েকদিন আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে নির্বাহী বিভাগ থেকে নিয়ন্ত্রিত এবং দুর্বল করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। ঐক্যমত কমিশনের বৈঠকের প্রতিক্রিয়াটা বিএনপির স্থায়ী কমিশনার সালাউদ্দিন আহমেদ বলছেন সেখানে আলাপ আলোচনা যতটুকু হওয়া, যে বিষয়ে হওয়া সেটা হচ্ছে না, তার চেয়ে বেশি হচ্ছে আসলে খানাপিনা। আসলে এনসিসিকে নিয়ে মূল বিতর্কটা। তো বিএনপি আসলে অবস্থানটা কি ক্লিয়ার এখন পর্যন্ত? অফকোর্স, যে দলটি ধরেন দেশনেত্রী বেগম খালেদা যে এই 3বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি নিজেও একবার 5 বছর দায়িত্বে ছিলাম,
সরকার পরিচালনা করাটা কিভাবে করা হয় বাংলাদেশে? আপনি কি দেখেছেন যে 91-এর প্রধানমন্ত্রী বা 2001-এর প্রধানমন্ত্রী এই ধরনের ভায়োলেশন করেছে, গ্রোস ভায়োলেশন? না। তারপর আপনি দেখুন 2023 সালের 13ই ফেব্রুয়ারি যে রাষ্ট্র মেরামতের জন্য যে প্রথমে 29 দফা পরে 31 দফা দেওয়া হলো, এই 31 দফায় এমন কোনো বিষয় নাই যেটাকে অ্যাড্রেস না করেছে বিএনপি। কারণটি কি? আমরা এই গত 17টি বছর এই ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি যে কি পরিবর্তন করে রাষ্ট্র ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করার যে অপচেষ্টা করেছিল সেগুলি আমরা দেখেছি, এবং আমরাই তো তার ভিকটিম ছিলাম। সেই কারণেই আমরা যে 31 দফা রাষ্ট্র মেরামতে দেওয়া হয়েছে সেটা কমপ্লিট প্যাকেজ, যেখানে সব কিছু রয়ে গেছে। এখন আপনারা, ওটা ছিল ম্যাক্রো লেভেলে, এখন মাইক্রো লেভেলে আপনারা এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো আলোচনা হতে হলে টার্গেট হতে হবে যে কি পরিবর্তনগুলো আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু আপনি যদি ধরেই নেন যে না, নেক্সট গভর্নমেন্ট ওয়েটিং টু বি দ্য নেক্সট গভর্নমেন্ট ইজ বিএনপি, এবং বিএনপি কীভাবে আগামীতে গভর্নমেন্ট হওয়ার পর তাকে নড়বড়ে করা যায়, তার স্তম্ভগুলোকে, তার চেয়ারের খুঁটিগুলোকে একটু নরম করে দেওয়া যায়, সে হলে তো আগামী দিনে আপনার এই রাষ্ট্র আবারও এই অস্থিতিশীল অবস্থায় যেতে পারে। সেই দিক থেকে বিএনপি যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু বিএনপি নির্দ্বিধায় সেগুলিকে স্বীকার করছে, এবং সেগুলি হওয়ার প্রয়োজন সকলের স্বার্থে। দেখুন, বিএনপি কখনো মনে করে না যে আমরা সবসময় সরকারি দল থাকব। বিএনপি মনে করে যে হ্যাঁ, আমরাও বিরোধী দল হব। সেই স্বার্থে বিরোধী দল হলে যে বিরোধী দলের ক্ষমতাকে কুক্ষিগত করা বা তাদেরকে যেভাবে কণ্ঠরোধ করেছিল আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার বা পতিত হাসিনা, সেই বিষয়গুলি বিএনপি নিজের সরকার চালিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই নিষ্পেষিত হয়ে নিপীড়িত হয়ে আমরা শিখেছি। সেই জায়গাটিতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করছি। আমরা তো জানি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশের এই যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থে নিলে আপাতত আনপপুলার হলো, ইন লং টার্ম এটা পপুলার। আপনি ক্ষমতায় গিয়ে যদি ক্ষমতায় থাকতেই চান, ছাড়তে না চান, সেই জন্যই যদি আপনি দেশ চালান, তাহলে তার পরিণতি কি হয় আমরা দেখেছি। তো ক্ষমতা বা দায়িত্বে যারা যাবেন তাদের লেগাসি ক্যারি করতে হবে। এমন কোনো কিছু বিএনপি করেনি যে বিএনপিকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন, আছেন, থাকবেন, পালিয়ে তো যাননি, না 1/11-এর সময়, না এত অত্যাচারের পরে। সেই দিক থেকে বিএনপি আপনার সংস্কার স্পেসিফিকলি যেগুলি বলছেন তার মধ্যে প্রত্যেকটাতেই বিএনপি একমত পোষণ করেছে। কিন্তু এই এনসিসির বিষয়ে এসে 4টি সাংবিধানিক পজিশনের ব্যাপারে একরকম হচ্ছে, আর অন্যগুলির ব্যাপারে অন্যরকম সিদ্ধান্ত হচ্ছে। এখন আপনি যদি একটি কমিটিতে প্রেসিডেন্ট, চিফ জাস্টিস এবং প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কমিটি করেন, তাহলে এই কমিটিটি কি আপনি নিজেই ভেবে দেখুন, একটি অনুষ্ঠানে কিছু পার্সনকে সিলেকশন করতে হবে কনস্টিটিউশনাল বাইন্ডিংসের কারণে, সেই জায়গায় প্রধানমন্ত্রীও বসে থাকবেন, রাষ্ট্রপতিও থাকবেন। পরবর্তীতে জায়গা চেঞ্জ করে রিপ্রেজেন্টেশনের কথা বলা হয়েছে, প্রেসিডেন্টের রিপ্রেজেন্টেটিভ বা চিফ জাস্টিসের রিপ্রেজেন্টেটিভ, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। তাহলে এই জিনিসগুলো তো সমন্বয় করা দরকার রয়েছে। আর আপনি এই ইউনাইটেড স্টেটস 250 ইয়ার্সের দেশ, সেখানেও তো দেখেন কীভাবে ট্রাম্প এটাকে ম্যানিপুলেশন করতে চেয়েছে। ইট ডিপেন্ডস অন দ্য স্টেট ক্রাফটের মোটিভেশনের উপরে। এমন কোনো মোটিভ বা মোটিভেশন বিএনপির ছিল না, বিএনপির নেতাদের ছিল না। কারণ আমরা মৃত্যুর পর অমর হতে চাই, আমরা আমাদের লেগাসি ক্যারি করতে চাই। এই জায়গাটিতে যে জায়গাটি তর্ক এসছে এনসিসিতে, সেই জায়গাটি আমি মনে করি নিশ্চয়ই ওনারা খুব কাছাকাছি আছেন, মান্না ভাইরা সে আলোচনায় ছিলেন, এবং সকলেই ঠিক হয়ে যাবে। 2 টার্মের কথা বলা হয়েছে, সেই জায়গায় স্পেসিফিকলি 10 বছর বলা হয়েছে, বিএনপি তো সেটা মেনেই নিয়েছে। তাহলে বাকিটা রইল কথা, অন্যান্য 70 অনুচ্ছেদে যেটা সেটাও রয়েছে, সেটাও বিএনপি এবং অন্যান্য দলগুলো এগ্রি হয়েছে। তো উই আর এগ্রি টু ডিসএগ্রি, উই আর ডিসএগ্রিং অ্যান্ড টু এগ্রি। তো ইন দিস কেস আমি মনে করি যে এই সংস্কার আলোচনার মধ্যে দিয়ে আমরা অত্যন্ত কাছাকাছি চলে আসছি, এবং এখানে কোনো বিভেদ থাকবে বলে বিশ্বাস হয় না। স্পেসিফিকলি যে ইস্যুটা রেইজ হয়েছে সেটাও তেমন কোনো বিরাট ইস্যু না, এটা অলরেডি সলিউশনের পথে চলে আসছে। সালাউদ্দিন সাহেব সেগুলিকে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। নারী আসনের ব্যাপারে বা আনুপাতিক হারে যে আপার হাউসের কথা বলা হয়েছে, সেগুলি অনেক ক্ষেত্রে কিছুটা আপত্তি ছিল, কিন্তু প্রেক্ষিতে হলো বাংলাদেশ। এখন যদি আপনি আসন ভিত্তিক আপার হাউসে দেন, তাহলে এমনও হতে পারে যে অনেকের দল তাদের ভোটের পার্সেন্টেজ পাওয়ার পরেও কিন্তু সেখানে পার্সেন্টেজ পাচ্ছে না। এই সবগুলি মিলিয়ে একটা প্যাকেজ হচ্ছে। তবে আমরা ম্যাক্রো লেভেলে
31 দফাতে দেওয়া হয়েছিল, মাইক্রো লেভেলে এটাকে স্ক্রুটিনাইজ করে স্প্রেডশিট করে এখানে প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি করছে। কিন্তু এটা নিয়ে তো দ্বান্দ্বিক কোনো কিছু হবে বলে বিশ্বাস যায় না, কারণ সকলেরই একই জায়গায় টার্গেট যে আমরা আগামী দিনে কাউকে ফেসিস্ট হতে দেব না। আর বিএনপি তো হতে চাইলে হতে পারতই, আমরা তো সেই জায়গায় কখনো যাইনি এবং আমরা যাব না, কারণ এটা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষকের দল এবং দেশনেত্রী সেটা প্রমাণ করেছেন বলেই তো এই ক্রাইসিস মোমেন্টে ইনি জাতির বিবেক হয়েছেন। সেই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস এই যতটুকু দূরত্ব রয়েছে সেটা আলোচনার মধ্য দিয়ে দূর হবে। জি, মাহমুদুর রহমান, না ঐকমত্য কমিশনে আপনি গিয়েছেন, বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি মতামত দিয়েছেন। এই যে বিরোধগুলি যে জায়গাগুলিতে মূলত দেখা দিচ্ছে, এগুলি কি সমাধানযোগ্য কিনা, নাকি এর মাধ্যমে নতুন করে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হবে? সমাধানযোগ্য তো বটেই, কিন্তু তার আগে আমাদের একটু বোঝা দরকার কতগুলো বিষয়। যেমন ধরেন, যে প্রশ্নটা আপনি করলেন বিরোধ সাহেবকে, আমরা যখন আন্দোলন করি তখন প্রায় লোকজন একটু প্রশ্ন করতে আমাদেরকে, ওই কত আন্দোলন করলাম, সেই 52 সাল থেকে শুরু হয়েছে, কত রক্ত দিলাম, জীবন দিলাম, আমাদের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় না, এইটা কিভাবে হবে? এবং তখন আমরা বলেছিলাম যে আমরা পুরো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এক দলের বদলে আরেক দল নয়। আর একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে আবার যে ফ্যাসিবাদ আসবে না তার গ্যারান্টি কী, সেটা চেক কী? আমাদের এই কনস্টিটিউশনটা এমন যে এইখানে প্রধানমন্ত্রী একটা জারের মতো বা মুঘল সম্রাটের মতো এতই ক্ষমতার অধিকারী, তার এই ক্ষমতার কী করবেন? আইনের মধ্যে ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিশ্চয়ই লিমিটেড করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে। এই আলোচনা থেকে আসছে, যেমন ধরেন আর্টিকেল 70 বুঝে কথা হলো, সেইটা কেন সংসদ সদস্যরা কোনো কথা বলতে পারবেন না, এটা হয় নাকি? তারা মন করে যাতে কথা বলতে পারেন, এইটা নিয়ে মত পার্থক্য হয়েছিল। আমরা যখন 31 দফা প্রণয়ন করি এতগুলো দল মিলে, তখনও কিন্তু এক এক দলের এক এক রকম প্রস্তাব ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা এক জায়গায় আসছি। এই জায়গাতে এসে ওইখানে কম্প্রোমাইজ ছিল, এই জায়গাতে এসে এইটা নিয়ে কথা শুরু হলো, সেখানে ওই দুটো বিষয়ের উপরে বলা হলো যে এই দুটোর উপরে এক ধরনের নিষেধাজ্ঞা থাকবে, বাকি ব্যাপারগুলোতে তারা বলতে পারবেন। এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কতখানি খর্ব করে? প্রধানমন্ত্রীর ক্ষমতা অত খর্ব করে না, কিন্তু অন্যান্য সদস্যরা যেহেতু বলতে পারছে, তার মানে প্রধানমন্ত্রী সম্পর্কেও তাদের বলবার একটা সাহস জন্মাবে, এটা একটা পজিটিভ সাইড। তারপরে আসলো যে তাহলে তারপরে প্রধানমন্ত্রী যে এককভাবে স্বেচ্ছাচারী হয়ে যেতে পারেন, প্রধানমন্ত্রী যদি লক্ষ কোটি টাকা চুরি করেন তার বিরুদ্ধে মামলা করা যায় না, এগুলোর সলিউশন কি? তখন এই প্রশ্নটা আসছে যে তাকে আমরা আর কোন কোন জায়গাতে ইয়ে করতে পারি। একটা আসলো ওই 2 টার্ম দিয়ে, এখানে কী হয়েছে, টার্ম না 2 বার, এইটা একটা কম্প্রোমাইজ ফর্মুলা হয়েছে এবং এটা আমি মনে করি খুব বিউটিফুল একটা জিনিস হয়েছে। সালাউদ্দিন সাহেব বিএনপির প্রতিনিধিত্ব করেন, উনি বললেন যে আমরা সব মিলে বলি 10 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। জিনিসটা কিন্তু একই, 2 টার্ম ফুল হলে 5 বছর 5 বছর 10 বছর, 2 বার ফুল হলে 5 বছর 5 বছর 10 বছর, অর্থাৎ 10 বছরে সবাই অ্যাগ্রি করলো। কিন্তু এইখানে উনি একটা কথা যোগ করলেন, আপনারা যে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বলেছেন, সেই কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রায় ডুবচো করে দিয়েছেন, খোঁড়া করে দিয়েছেন, তারপর এক্সারসাইজ করবার জায়গা দেননি। সেটা কেন? ন্যাশনাল কাউন্সিলের কাছে এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারা কনস্টিটিউশনাল বডির অ্যাপয়েন্টমেন্টগুলো তারা দেবেন, যেটা প্রধানমন্ত্রী দিতেন। এইটা বিএনপি অ্যাগ্রি করছে না। আমি আসলে ব্যাপারটা বুঝিনি, তাদের অ্যাগ্রি না করার পক্ষে তারা যে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিগুলো আমার কাছে এবং অন্যান্য দল যারা আছে তাদের কাছে স্পষ্ট নয়। এই কারণে যে উনি যদি সব অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, কনস্টিটিউশনাল বডি কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কনস্টিটিউশনে তাই আছে, যেহেতু সেগুলো কনস্টিটিউশনাল বডি, তাহলে তারা নিজেদের মতো করে বিহেভ করতে পারবে, বরঞ্চ ভয় পাবে, কারণ আমাকে অ্যাপয়েন্টমেন্ট তো উনি দেন, তার মধ্যে কাছে সারেন্ডার করবে, অতএব এইটা রাখা চলবে না। আর ওনারা বলতে চাচ্ছেন এই ক্ষমতায় যদি তার না থাকলো তাহলে ওরা শাসন করবে কীরকম করে, এই বিতর্কটা হয়েছে। আমি এখানে তর্ক করে ফাইনালি কোনো জায়গায় যেতে চাই না, এই কারণে যে ওই আপনার কনসেনসাস কমিশনে বা ঐকমত্য কমিশনে আলোচনাটার কোনো নিষ্পত্তি হয়নি, এটা ওই জায়গাতেই সেটেলড হয়ে মানে থেমে আছে। এটা রোববার থেকে আবার আলোচনা শুরু হবে, তখন এই আলোচনাগুলো উঠবে, তখন এই প্রশ্নটা উঠবে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম করে দিলেই কি রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে তিনি? কারণ এমনভাবে ওই পরিষদটা করা হয়েছে, এখন অবশ্য তার নামটা
ন্যাশনাল কনস্টিটিউশন কমিশন রাখা হবে না, Change কারণ করছে। ওতে বলে যে একটা জাতীয় ব্যাপার হয়ে দাঁড়ায়, তারা খুব সুপ্রা বডির মতো লাগে, তারা একটা নিয়োগ কমিটি এরকম একটা নাম দেওয়া হয়েছে, জি। যাতে ওটার ওই গুরুত্বের ব্যাপারটা তীব্রতা কমে যায়। তা থেকে এই জায়গাতে যে কমিশনটা করা হবে, এই কমিটিটা খুবই ব্যালেন্স থাকবে, যাতে এখানে পজিশনের কারো বেশি পাওয়ার না থাকে, সেরকম করে করবার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি এই যে একটা চর্চা চলছে, আমার বিবেচনায় ভাই দিস ইজ ইউনিক। বাংলাদেশে গ্রামের চায়ের দোকানে কনস্টিটিউশনের ভিতর হচ্ছে, সোজা বড় কথা নাকি। আমরা আগে তো জ্ঞানের চর্চার দরকারই মনে করতাম না, নেতাদের যে বই পড়া দরকার, তাদের যে জানা দরকার, বিষয় বোঝা দরকার মনে করতাম না। কিন্তু এই বিষয়ে দেখা যায় আমরা এখানে কথা বলছি, অল দি টেলিভিশন সেন্টার তারা এইটা আলোচনা করছে, এইটা নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে, সেমিনার হচ্ছে, জেলায় জেলায় হচ্ছে, মানে এতই ব্যাপ্ত হচ্ছে। আমি প্রথম মনে করি এটা ঠিক। সেকেন্ড, আমি মনে করি অনেকে মনে করেছিলেন যে এইটার মধ্যে ঐক্যমত্য আসবে না, কিন্তু আর্টিকেল 70 ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। দুইটার না কি সেটারও একটা কম্প্রোমাইজ হয়েছে। তাহলে যে সমস্ত বিষয়ে বিতর্ক হচ্ছে তার অনেকগুলোতে এটাকে ঐক্যমত হবে। কিন্তু ধরেন এমন একটা বিষয় হলো যে আপনার বিশ্বাসের প্রশ্ন জড়িত, আমার বিশ্বাস আর এক রকম, বিশ্বাস দুটো এক বিশ্বাসে আনতে পারবেন কিনা এসব বিতর্ক আমি যেতেই চাই না, কারণ এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। ডক্টর ইউনূস এই জন্যে যখন বলেছেন যে যতগুলো বিষয় ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে আমি সংস্কার করব, যেটা হবে না সময় লাগবে সেটা আমি ভবিষ্যতের জন্য রেখে দেবো, চলতে থাকবে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই অর্থে এই বিতর্ক চলতে চলতে ওটারও একসময় নিষ্পত্তি হবে। আমি মনে করি এই রকম করে যখন আপনি তাৎক্ষণিক বা আপাতত সমাধান করতে পারছেন না, তখন সেটাকে ইতিহাসের হাতে, সময়ের কাছে ছেড়ে দেওয়া ভালো। এই অর্থেও ইট ইজ এ ভেরি গুড সাজেশন। আমি মনে করি সেই ভিত্তিতে আপনি যদি নির্বাচনটা করে ফেলতে পারেন, নির্বাচন তো করতে হবে আপনাকে, এটার জন্য এই বিতর্ক দিয়ে ঝুলে রেখে ইলেকশন পোস্টপোন করে দেবেন, পিছিয়ে দেবেন, তা তো করতে পারবেন না, করা উচিত নয়। সেই দিক থেকে এই পদ্ধতি মেনে যখন ইলেকশনটা হবে, তখন ইলেকশনের পরে কিন্তু এটা দিগন্ত আরও বড় হবে, আরও বেশি কথা বলতে পারবেন। অনেকে এরকম করে বলে, ভাই এখন তো তবু এরা আসে, পার্টি টাটি করে না, ধান্দা টান্দা নাই, এরা সব ভালো ভালো কাজ করবে, কিন্তু পার্টি যখন যাবে তখন তাদের কায়েমি স্বার্থ চলে আসবে, সেটা দিয়ে হবে না। এই আইডিয়াগুলো আমাদের খুব ফাইট করা উচিত। কেন? মানে পার্লামেন্টের ডেমোক্রেসি মানেই হচ্ছে পার্টি রুল। এই যে ভোটটা হচ্ছে, ভোটটা মার্কার ভোট, পার্টির ভোট। এখানে ইন্ডিপেন্ডেন্ট গিয়ে সরকার গঠন করতে পারবে না। আপনি পার্লামেন্টারি সিস্টেমকে সবচেয়ে যেহেতু ভালো মনে করছেন, তাহলে আপনাকে পার্টি লাগবে যেই পার্টিকে মানুষ বিশ্বাস করতে পারবে, যেই পার্টিকে মানুষ ভালোবাসবে, তারপর আস্থা থাকবে। আমাদের এখানে এরকম হয়েছে, গায়ের জোরে গুন্ডামি করে ক্ষমতা নিয়ে নিয়েছে, তো অতএব তার ভালো পার্টি করতে হয়নি। কিন্তু আপনি মনে করেন যে জবাবদিহি ছাড়া ইংল্যান্ডের কোনো পার্টি চলতে পারবে, ইউরোপের কোনো পার্টি চলতে পারবে, এই ব্যাপারটা আমাদের এখানেও হবে। কিন্তু আমাদের এখানে তো গণতন্ত্রের প্র্যাকটিসটা হয়নি। এখানে যা ইচ্ছা তাই করা গেছে। শেখ মুজিব 7 মিনিটের মধ্যে সব পার্টি ব্যান করে বাকশাল করে ফেলছেন, কোনো জবাবদিহি করতে হয়নি। শেখ হাসিনা একই কাজ করেছেন। আমি সবার নাম বলছি না। এই 53-54 বছরের অভিজ্ঞতা আমাদের ভালো নয়। আমরা যদি মনে করি আমরা ডেমোক্রেসিকে একটা চান্স দেব, লেট ইট গো, লেট ইট ফাংশন, তাইলে দেখেন যে এইটা চলতে চলতে এই বিতর্কগুলো হবে। যেমন আমি একটা জিনিস দেখি, হয়তো অনেকে দেখে না, রাজনীতিতে এখন বেশ কিছু পরিশীলিত কথাবার্তা অথবা হিসাব করে কথাবার্তার ব্যাপার আসছে। টক শোতে আমি দেখেছি দুজন মানুষ, কেউ জীবিত নাই, সুরঞ্জিত সেনগুপ্ত এবং ব্যারিস্টার নজরুল হুদা, দুইজনকেই টেলিভিশনে ডাকতো। কেন? তারা দুজনে এমন ঝগড়া লাগাতো, ফাইটিং পিকচার দেখে যে মজা পাওয়া যায়, ওদের ঝগড়া দেখে এরকম মজা পাওয়া যেত। এখন এরকম ঝগড়া কেউ করবে না। টক শোর মধ্যে একজন হাত সামনে এগিয়ে দিয়ে মনে হয় যে চোখটা তুলে নেবে, এইরকম কাজ করেছিল, চলেছে। এখন এগুলো চলছে না। এখন কথা বলবার সময় সবাই খুব সতর্ক থাকছে। এখন দেখেন সংসদ তো নাই, কিন্তু তারপরেও যে বক্তৃতা বিবৃত হচ্ছে সেই জায়গাতেও সবাই ভালো কথা বলছে। এই যে একটু আমরা মব ভায়োলেন্স আলোচনা করলাম, একইভাবে যে খারাপভাবে কাউকে গালাগালি করা হচ্ছে, এগুলোর সমালোচনা হচ্ছে। আমি মনে করি যে এই কালচারেরও একটা পরিবর্তন আমি মনে করি কিছু পরিমাণে হয়েছে, আরও এটা ব্যাপকভাবে হবে। এই যে যাত্রাটা যদি চলে তাহলে গণতন্ত্র আসবে, আমরা তো তাই চাই। সেই প্র্যাকটিস করতে দিতে হবে। সেখানে আপনি আরে ভাই বিএনপিকে দিবেন, বিএনপি দেখলাম না গত এত বছর যা দেখেছেন, ওই বিএনপি আবার ক্ষমতায় থাকতে পারবে না।
বিএনপি তার ওইটাকে চেঞ্জ করতে হবে। সেটা বিএনপি যাক আর এনসিপি যাক বা অন্য পার্টি যাক, নাগরিক ঐক্য যাক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যাক, প্রত্যেককে জনগণকে স্যাটিসফাই করে ক্ষমতায় থাকতে হবে। সেই কালচারটাই আমরা তৈরি করতে চাচ্ছি। এক গোতে সব হবে না, নিশ্চয়ই অনেক জায়গায় ধাক্কা খাবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই 10 মাসে কোনো বড় ধাক্কা খাননি। মাঝখানে মনে হচ্ছিল যে বিএনপি কী বলে সরকার বিএনপির মধ্যে যে ঝগড়া লেগে গেল, একটা ডেডলক হয়ে গেল, সেটাও কীরকম করে লন্ডন গিয়ে সলভ তো হয়েছে শেষ পর্যন্ত। এখন বরফ গলে গেছে, পানি গড়াতে শুরু করেছে। আমি মনে করি এটা গড়াতে গড়াতে নির্বাচন পর্যন্ত তো যাবেই। যারা সন্দেহ প্রকাশ করছিলেন যে নির্বাচন হয় কি না, তারা এখন কনফিডেন্ট, তবে ভোট তো হবে, ভোটটা হবে, আমাদের উপায় কি, ভোটটা হয়ে যদি যায় তারপরে বাকি জিনিসও আবার এগোতে থাকবে। জি, কর্নেল হক, এই বিষয়ে কি আপনি বলতে চান এনসিসির বিষয়ে? দেখুন, আমি মান্না ভাইয়ের সাথে খুবই একমত পোষণ করি। এখানে শুধু একটা জিনিস সংযোজন করতে চাই। এই ঐক্যমত কমিশনে একটা সাইটকে টোটালি নেগলেক্ট করা হয়েছে। কোনটা? সেটা কি? দেখুন, দেশের স্টেক হোল্ডার কিন্তু শুধু কিছু পলিটিক্যাল পার্টি নয়, দেশের স্টেক হোল্ডার আরও অনেকেই আছে। আপনি কি সামরিক বাহিনীর মতামতটা নিয়েছেন? সেখানে সামরিক বাহিনী রিটায়ার্ড যে কমিউনিটি আছে, মোর দেন 11,000 সুশিক্ষিত, সুপ্রশিক্ষিত এবং বয়োবৃদ্ধ যারা অবসরপ্রাপ্ত, তাদের যে একটা সংগঠন আছে রাওয়া, তাদের স্টেক হোল্ডার হিসেবে একটা মতামত নিয়েছেন যে সেনাবাহিনী বারবার দেশকে টার্নিং পয়েন্টে আপনাকে শক্তি ঢোকাচ্ছে? নেন নাই। আমি আপনার ডক্টর রিয়াজ সাহেবকে বেশ কয়েকবার ফোন করেছি, আমন্ত্রণ করেছি যে আমাদের কিছু মতামত নেন আপনারা। আমরা সেমিনার করেছি, সেমিনারে আমাদের মতামত আছে, কিন্তু বারবার উনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে কখনো আমাকে ডাকেননি কিংবা আমাদের টিমকে ডাকেননি। সেটা কি? আজকে আমাদের মান্না ভাইয়ের কথায় সেটা এসছে। আপনার মূল জায়গায় কোথায়? একটা সরকার যখন ফেসিস্ট হতে চায়, ফেসিস্ট হতে গিয়ে তখন প্রথম তারা হাত দেয় সামরিক বাহিনীর উপরে, তাদেরকে হাতে করে নেওয়ার জন্য, এবং পুলিশকে, যেটা হাসিনা করেছে। পুলিশের উপরে তো নির্ভরশীল ছিল হাসিনার প্রত্যেকটা নির্বাচনে, সেনাবাহিনীর উপরে তো নির্ভরশীল ছিল। কিভাবে করেছে আপনি দেখুন, সাংবিধানিক কিছু পোস্ট আছে, সেই সাংবিধানিক পোস্টে পদোন্নতি এবং পদায়ন সেটা একজনের হাতে সব তুলে দেওয়া হয়েছে বর্তমানে, অর্থাৎ সব কিছু প্রধানমন্ত্রী। এখন এতে কি হয়ে দাঁড়ায়? এই পার্লামেন্ট মেম্বার তারা কে হাসিনার আত্মীয়, হাসিনার ঘনিষ্ঠ অথবা প্রধানমন্ত্রীর আত্মীয়, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, তাদের কাছে গিয়ে সবাই যোগাযোগ করে পদোন্নতির জন্য, পদায়নের জন্য। এটা একটা দেশের জন্য গণতান্ত্রিক পরিস্থিতি কখনো সৃষ্টি করে না। একটা মানুষকে চরম পন্থা অবলম্বনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আজকে যদি এই জায়গায় সংস্করণ করা হয় যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয়, ক্ষমতার ভারসাম্য থাকতে হবে রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্টের মধ্যে, অর্থাৎ এককভাবে প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত দিবে না, অন্তত পক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার ব্যবস্থা, এই সকল একটা আলাদাভাবে ব্যালেন্স করতে হবে। এবং পদোন্নতি দেওয়ার জন্য এবং পদায়ন করার জন্য পার্লামেন্টের গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানীমূলকদেরকে, যারা দেশের আপনার প্রশাসন বলেন, নিরাপত্তা বলেন, স্ট্র্যাটেজি বলেন, এই সংক্রান্ত জ্ঞান রাখে, তাদেরকে নিয়ে কমিটি করা হবে। সেই কমিটিকে শর্টলিস্ট পাঠানো হবে যে 4 জন তারা পদোন্নতির যোগ্য এবং পদায়নের যোগ্য, এবং তারা ঠিক করবে, নট প্রধানমন্ত্রী। এতে কি হবে? দেশে গণতন্ত্র দীর্ঘায়িত হবে। না হলে ওই প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কারণে সেনা প্রধান হওয়ার জন্য পদদুলি নিবে কারো, একজন আইজি হওয়ার জন্য পদদুলি নিবে কারো, অথবা মান্না ভাই গভীরভাবে আমার কথাগুলো উপলব্ধি করতে চেষ্টা করবেন, যেহেতু আপনার বলার স্কোপ আছে, আপনি বলতে পারবেন ডিজি এনএসআই হওয়ার জন্য পদদুলি নিবে না তখন কারো, এবং ডিজি এসএসএফ হওয়ার জন্য, ডিজিএফআই হওয়ার জন্য কারো পদদুলি নিবে না, জেনারেল হওয়ার জন্য নিবে না। এই জায়গাটা কিন্তু এই ঐক্যমত কমিশন হাত দেয় নাই, আমাদেরকেও জিজ্ঞেস করে নাই, আমাদেরকে যে স্টেক হোল্ডার হিসেবে গণ্যই করে না। আমরা অবহেলার শিকার। যেই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছে, যেই সেনাবাহিনী প্রত্যেকটা পদে পদে দেশকে রক্ষা করেছে, আজকে এই রাজনীতিবিদরা এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, বিভিন্ন কমিশন আছেন, আমাদের কোনো তোয়াক্কাই করছেন না। ফলে কি হবে? এই মতামতকে উপেক্ষা করার জন্য কিন্তু এক সময় আজকে হয়তো বুঝবে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। এটি আমার সংক্ষিপ্ত মতামত। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ,
শুধু মূল কথা যেটা যেটা বুঝলাম আমরা যে স্টেক হোল্ডার, উনি সেনাবাহিনীর কথা বলেছেন, তো আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক সব পেশাজীবীদের মতামত নেওয়াটাই এখানে জরুরি ছিল কিনা। এবং একটি বিষয় আপনাকে স্পেসিফিক প্রশ্ন রাখতে চাই, বাম দলগুলো ৭২-এর মূলনীতি বহাল চাইলেও এনসিপি সহ ইসলামিক দলগুলো চায় মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা। এখানে একটা ব্যাপার আছে, এটা আপনি জানতে চাই। আমি প্রথমেই গুরুত্ব দিতে চাই আপনার এই কমিশন নিয়ে। যে কমিশনের কথা বলা হচ্ছে, আপনারা অনেক আলোচনা করতেছেন, কিন্তু আমি কিন্তু এটা লিগ্যাল কোনো বেসিস দেখছি না। এটা হলো একটা সালিসি পরিষদের মতো, এটা একটা আলোচনার মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরির জন্য, নাথিং এলস, নো লিগ্যাল ফোর্স ইজ দেয়ার। কারণ হলো আপনার ৯০ নির্বাচনের আগেও ৫ দল, ১৪ দল, ১৭ দল সবাই মান্নাবিরা ছিলেন তখন, ওনারাও কিন্তু পলিটিক্যালি, এখন তো ধরেন আরেকজনকে আমেরিকা থেকে এনে বসাইয়ে ওনাদেরকে ডাকতেছে, আসেন চা খান, এই করতে হবে, এবং ওনারা মতামত দেন, এইটা একটা পদ্ধতি। কিন্তু ৯০ সময় কিন্তু ৯০ আন্দোলনের আগে ওনারা কিন্তু পলিটিক্যালি ফিরলে, যখন ৫ দল, ৭ দল, ১৪ দলের সবাই পলাতক, তখন এই পলাতক অবস্থায় লিডাররা আলোচনা করতেছিলেন যে আচ্ছা আমরা এই সামরিক শাসন গেলে পরে আমরা কি করব। তখন কিন্তু তাদের একটা চুক্তি হয়েছিল, একটা আর মানে পয়েন্টগুলো ঠিক করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা হুবহু আর কেউ রক্ষা করেন নাই। তার মানে যেহেতু ওটা লিগ্যাল ফোর্স, তাই আলোচনার প্রেক্ষিতে। তবে হ্যাঁ, যদি আলোচনার প্রেক্ষিতে রাজনৈতিক দল যদি মনে করে সে করবে, সেটা করতে পারে সে। এখন ধরেন এই যে আলোচনা হচ্ছে, এর মধ্যে বেসিক জিনিস কি? বেসিক জিনিস আগেও আলোচনা, আরও ১০ বছর থেকে আলোচনা আগে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। কেন? যে প্রধানমন্ত্রী তো সব করে ফেলায়, এই জন্য এইটাকে ভারসাম্য সৃষ্টি করতে হবে। এটা রাজনীতিবিদরা অন্য অন্য জায়গায় ১০ বছর আগে আলোচনা শুরু হয়েছে। আর্টিকেল 70, এটাও 10 বছর আগে আলোচনা শুরু হয়েছে। আর্টিকেল 70 দেখেন, আপনি সব কিছু ডিপেন্ড করে আমাদের হিউম্যান বিইংয়ের উপরে, আমাদের উপরে ডিপেন্ড করে। সংবিধানটা একটু পড়েন, সেখানে বলা আছে আর্টিকেল 70-তে যে আপনি আপনার রাজনৈতিক দলের সিদ্ধান্তের এগেনস্টে ভোট দিতে পারবেন না। আপনাকে তো বলা হয় নাই যে ওই সেশনে আপনি আপনার দলের নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আর্টিকেল 70 বলেছে যে আপনার দলের সিদ্ধান্তের বাইরে আপনি ভোট দিতে পারবেন না। অর্থাৎ যে দল ক্ষমতায় আছে ওই দল যদি একটা তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে সেই ইস্যুটাকে যদি পার্লামেন্টে নিয়ে এসে ভোটে দেয়, তখনই মাত্র সে ওই ভোটটা সে দিতে পারবে না, তাইলে তার মেম্বারশিপ যাবে। কিন্তু রাজনৈতিক দলের যদি কোনো সিদ্ধান্ত না থাকে, পার্লামেন্টে ইন জেনারেল আলোচনা হচ্ছে, বিরোধী দল কি করতেছে, সন্ত্রাস, এইটার ব্যাপারে আপনি আলোচনা করবেন, বা রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে তার মন্ত্রী দুর্নীতি করছে, এইটার ব্যাপারে আলোচনা করতেন, এটার ব্যাপারে কোনো বাধা ছিল না। তো সেই প্র্যাকটিসটা কি আমাদের এখানে হয়েছে? কারণ আমাদের দেশে আপনাকে দেখতে হবে যে দলগুলো কিভাবে গঠিত হয়েছে। দলগুলো তো এখনও ধরেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর উপরে, বিএনপি আপনার জিয়াউর রহমানের উপরে, এটা তো এক ধরনের একটা ইতিহাস আছে এবং এটা চলবে আরও। এটাও তো আমাদের এশিয়া দেশে অনেক দেশেই আছে এটা। এই যেখানে পরিস্থিতি, ধরেন আরপিও করেছিল 2007-এর 8-এ যখন নির্বাচন হয়, 9 নির্বাচনের আগে, সেখানে বলেছিল কি রাজনৈতিক দলগুলো ইউনিয়ন লেভেল থেকে নমিনেট করে তারপরে প্রার্থী আনবে। তো কোনো ব্যতিক্রম হয়েছে? আরপিওতে ইলেকশন কমিশন একটা প্রার্থীকে ধরতে পারছে? নির্বাচন তো আওয়ামী লীগই করছে, ওরা তার করে নাই। ধরতে পারছে, কেন ধরতে পারে নাই? কারণ ওরা আবার এটা কাউন্টার সিস্টেম করে নিছে। ওই ইউনিয়ন লেভেলে যারা আছে তাদেরকে একটা মেসেজ দিয়ে যায় যে এখানে নেত্রী চাচ্ছে ও এমপি হবে, বাস তারা আসতে ওইভাবে স্লিপ দিয়ে দিচ্ছে, সবাইকে এরকম স্লিপ দিয়ে দিচ্ছে। তাহলে আপনি তো আরপিও আপনি ফলো করলেন, কিন্তু আপনি যে উদ্দেশ্যে আরপিওটা করলেন সেটা কিন্তু আপনার পারপাস ছাড়বো না। তো এটা আসল উদ্দেশ্যে, এটা রাজনীতিবিদদেরই করতে হবে। ধরেন এই যে 2 টার্মের কথা, বিএনপির 31 দফায় তো ওনারা যত সমমনা রাজনৈতিক দল আছে তো বহু আগে বলে রাখছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য এটাও তো বলে রাখছে, তারা 70 তো বলে রাখছে। তো এখন এই আলোচনাটা যে হচ্ছে, এই আলোচনাটা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু এই 3টেই তো মেইন ইস্যু। অন্য অন্য ইস্যু যদি আসতে পারে, কিন্তু ধরেন নেক্সট কামিং পার্লামেন্টে এটা ধরে নেওয়া যাচ্ছে যে কামিং পার্লামেন্টে বিএনপি ক্ষমতায় আসবে, তাই না? দেখুন বিএনপি ক্ষমতায় আসলে পরে যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট মানে আলাদা আলাদা পার্টি ইলেকশন হয়, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু বলছে যে তারা ক্ষমতায় আসার পরেও তারা মন্ত্রী পরিষদ করবে, তারা যাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে। তাহলে কিন্তু ওখানে একটা কমন বডি হয়ে গেল। তাহলে কিন্তু ওই মন্ত্রী পরিষদ মনে করেন যে বিএনপি যারা, ওই যে মান্নাবী একটা কথা বললো যে আলোচনা আছে বাজারে যে বিএনপি গেলে কি তারা এইভাবে এবার করতে পারবে, তাদের চরিত্র তো আমরা দেখেছি আগে, তারা তো আগে অনেক কিছু করেছে, সেটা তো আছে ইতিহাস।
এটাও কিন্তু একটা ক্যাম্পেইনও আছে, এটা পার্টিকুলার আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় পার্টিকুলার রাজনৈতিক দলগুলো এগুলো ক্যাম্পেইন করে, এবং ক্যাম্পেইন করে কি কারণের কারণে ওই যে আপনার মিলন ভাই যেটা বলছে সেই কারণে যে বিএনপিকে দুর্বল করার জন্য, মানুষের কাছে হেয় করার জন্য। এটা পলিটিক্যালি ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন করেই করা হচ্ছে যে এই দেখো বিএনপি সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, খাল দখল করতে সেটাও সত্য। তা আপনি সরকার আপনি বন্ধ করছেন না কেন? তাহলে সরকার ইচ্ছা করেই করছে, যদি খাল দখল করো চান্দা নাও, আমি তোমাকে বলি, তোমাকে আমি পচাই, কারণ ওটা তো দায়িত্ব ছিল সরকারের, পুলিশের বন্ধ করা, সেটা বন্ধ করে নাই। এখন এই যে বিএনপি যে গভর্নমেন্ট ফর্ম করবে বলছিল একত্রে, তাদের ওই 31 দফার মধ্যে যে জিনিসগুলো ছিল একত্রে যদি গভর্নমেন্ট ফর্ম করে, তাহলে তারা কি সেটার বাইরে যেতে পারতো? তারা তো বাইরে যেতে পারতো না। তাই সেই ক্ষেত্রে এখন এই যে আজকে যে বিষয়টা নিয়ে আসছে, এটা মূল উদ্দেশ্যটা ছিল সবাই কিন্তু কমিশন আলাদা আলাদা রিপোর্ট দিয়ে দিচ্ছে, তাই না? তো রিপোর্ট দিয়ে দিচ্ছে, আপনি ছক করেন, কম্পিউটারে দিয়ে দেন, প্রিন্ট আউট করেন, আপনি বলে দেন এগুলো হলো করো, এগুলো হলো করতে হবে। কিন্তু এটা একটা অন্য ডিভাইসে নেওয়া হয়েছিল, মানে এই আলোচনাটাকে অন্য লাইনে নিয়ে দীর্ঘায়িত করার আপনারা জানেন যে দীর্ঘায়িত করার তো বহু মসজিদ আপনার ঈদের নামাজেও দেখছেন দীর্ঘায়িত করার নমুনাটা কি, আপনি স্যার থাকেন, এগুলো তো মেকানিজম তৈরি করা হয়েছে। এগুলো কি স্বেচ্ছাতেই আপনি বলি, এটা তো বলি না, এগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো বলার উদ্দেশ্য ছিল একটা মেকানিজম করে এমন একটা সিস্টেম করা যাতে লিঙ্গেট করা যায়, কিন্তু আলটিমেট যেটা ফেল করেছে, এবং ফেল করার কারণে আজকের পরিস্থিতি দেখেন। আজকে এনসিপির এক নেতা এই 10টার সময় আমি টেলিভিশন টকশোতে শুনলাম, ওনারা বলতেছে যে ইউনূস সাহেব তাদের যে পারপাস উনি ফিল করে না, উনি এটার থেকে আউট হয়ে গেছে, এটা ব্যর্থ হয়ে গেছে উনি। তো এইটা হলো আজকের পরিস্থিতি। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে সেখানে আবার ওই যে ছাত্ররা যারা দল করলো তারা কিন্তু আবার এখানে বিবাদে জড়িয়ে গেল। কাদের সঙ্গে বিবাদে জড়াবে? এই ধরেন এখন ইলেকশন হতে গেলেও তারা কি করবে আমরা জানি না, হয়তো বলতে পারে আমরা ইলেকশন করবো না, আর তারা তো বলেই রাখছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ হয় না, তারা বিএনপির সাপোর্ট করে। তাহলে ইলেকশন কমিশনটা তো করলো ডক্টর ইউনূস সাহেবকে তো আপনারা অ্যাপয়েন্টেড করলেন, তাহলে আপনাকে বলতে হবে যে না আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ভুল ছিল। তাহলে আপনারা বলেন যে না এখন অমুকরে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই, তাও তো আপনি বলছেন না। তো এই যে একটা জগাগোচরি পলিচির মধ্যে সব জায়গাটা আগে যেটা আসতে হবে, যেটা মান্না ভাই একবার বলেছেন, সেটা হল দেখেন রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে পলিটিক্যাল সিস্টেমে। আপনি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সিস্টেম এস্টাবলিশ করতে না পারেন, তাহলে সেইটা দিয়ে আপনার গণতন্ত্র এস্টাবলিশ হবে না। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র তো সমাজতন্ত্রের মতো না যে 50 বছর একটা লংজিভিটির পরে এটা ডিস্ট্রয় হয়ে গেল। গণতন্ত্র কিন্তু আজকে বহু বছর থেকে আছে, এবং সর্বশেষ সবচেয়ে জনপ্রিয় আপনার সিস্টেম হলো ডেমোক্রেসি। অর্থাৎ এই ডেমোক্রেসির আপনার ইয়েটা তো আমাদের সংবিধানে আর্টিকেল 7-এ আছে যে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র চলবে। তাহলে জনগণ কি সব টেবিলে বসে থাকবে প্রধানমন্ত্রী? তা না, তাদের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়। এখন ধরেন ইলেকশন দিলেন, ইলেকশন দলের পরে একটা দল ধরেন মেজরিটি 300 সিটের মধ্যে 200 সিটই পেয়ে গেল। তাহলে আপনি যদি আর্টিকেল 7 মানেন, তাহলে আপনাকে মানতে হবে না যে ওই 200 দল পার্লামেন্টে বসে যা করবে সেইটা। তবে হ্যাঁ, এই 200 দল পার্লামেন্টে বসে যা কিছু তাই করুক, সেইটাকে আপনি যদি জবাবদিহিতার আওতায় আনতে পারেন, নেক্সট ইলেকশনে আপনার ক্ষমতাটা যদি আপনার কাছে থাকেন, আপনি সিলটা মারতে পারবেন ঠিক মতো যে সে ঠিক কারো করে নাই। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, কেউ স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। স্বৈরাচারটা কেন হয়েছিল? কারণ হলো কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আপনি রায় দিয়ে শেষ করে দিলেন। এরপরেই তো 3টা টার্ম হইল। তো এখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট ইনভলভ হয়েছে, বিএনপি ধরেন ক্ষমতায় গেল, কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, কেয়ারটেকার গভর্নমেন্টের সুষ্ঠু নির্বাচন হবে। আর নির্বাচন তো নিশ্চয়ই আপাতত 2-4-20 বছরে আমি মনে করি না যে আগের 18-14 ওইসব ইলেকশন হবে, এটা আমার কাছে মনে হয় না। তো আপাতত নির্বাচন যদি ঠিক হয়, নির্বাচনের প্রক্রিয়াটা ঠিক করেন। আমি মনে করি এইসব কমিশন টমিশন কিচ্ছু দরকার নাই। একটা কাজ যদি করে যেতে পারে তারা, সেইটাই 100 বছর মানুষ মনে রাখবে। সেটা কি? দল যখন ক্ষমতায় যায়, ভোট লাগে মানুষের। আপনি আজকে যেই ক্ষমতায় যাও, নেক্সট ইলেকশনে এমন একটা মেকানিজম করেন ইলেকশনের, কোনোভাবে ওই রাজনৈতিক দল চিন্তাও করতে পারবে না যে এই নির্বাচন ম্যানিপুলেট করে আমি নেক্সট টাইম তো আবার ক্ষমতায় আসবো। তাহলে কি করবে সে? তখন একমাত্র তার মাধ্যম হবে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য। সে যদি জনগণের জন্য ভোট চায়, তাহলে 5 বছর তাকে সঠিকভাবে কাজ করতে হবে, এবং কানালি তো সে আসতে পারবে না। আর রাজনৈতিক দলের উদ্দেশ্যই হলো ক্ষমতায় থাকা, ক্ষমতা থেকে যাওয়া না। অর্থাৎ যে রাজনৈতিক দল আজকে ক্ষমতায় যাবে, সে মনে করবে আমাকে আগামী টার্মে আসতে হবে। আসতে হলে কি করতে হবে? আপনি যদি নির্বাচনী ব্যবস্থাটা সুষ্ঠু করে দেন, তাহলে সেইটা আপনাকে ওই নির্বাচনের কারণে রাজনৈতিক দল আর স্বৈরাচার হবে না। সেইটা এই কাজটা আপনারা করেন। এ হলো একটা। আর একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হলো বিচার বিভাগ। কারণ আপনি যত জায়গায় যাই হোক, একটা বিরোধ হবে। সেই বিরোধটার সমাধান কীভাবে হয়? আমরা দুজনে আলোচনা করতেই থাকলাম, আমার জায়গায় আমি ছাড় দিলাম না, মিলন ভাইয়ের জায়গায় মিলন ভাই ছাড় দিল না, সমাধান কি? এই জন্য তো বিচার বিভাগের জায়গাটা আপনি কোনো সরকার, এই সরকারও মনে করে নাই। কেন এই সরকারও দেখেন বিচার বিভাগকে স্বাধীন দৃঢ়চেতা করার জন্য যদি চিন্তা করতো, তাহলে সরকারের আজকে এত দুর্নাম হতো না।
বুঝছেন? এই যে মব জাস্টিসের দায় দায়িত্ব সমস্ত ইউনূস সাহেব মাথায় নিয়ে সারা বিশ্বব্যাপী ঘুরতে হবে। কারণ এই যে ইলেকশন কমিশনের যে চিফ ইলেকশন কমিশনারকে যে আপনি যেভাবে কাজটা করলেন, আজকে আপনার যে ইলেকশন কমিশনার উনি কি রাত্রে স্বপ্ন দেখেন এখন আগামী ইলেকশনে তো বিএনপি, জামাত, এনসিপি অন্য অন্য দলের মধ্যে একটা দল জিতবে আর অন্য দলগুলো তো হারবে, হারার পরে তারা যে তাকে জুতো মারবে না এটা কি নিশ্চয়তা আছে? তাহলে এই যে আপনি মব সন্ত্রাস সৃষ্টি করতেছেন এটা আপনার উপরে তো বর্তবে আসা। আর এই সব দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূস সাহেব কে কি করলো কিছু আসে যায় না। আপনি বলতেছেন বিএনপি চাঁদা তুলতেছে, ইন্টারন্যাশনালি ওটা তার যায় না, যায় কে? রাষ্ট্রপ্রধান। কারণ ইউনূস সাহেবের উপর তো অনেকের ভরসা, কিন্তু আপনারা তাকে ইন্টারন্যাশনালি একটা লোক যাকে আপনারা ইউজ করে অনেক কিছু করতে পারতেন তাকে আপনি আনলেন, বসালেন, কিন্তু আপনি ভিতরে তার তারটা কেটে দিলেন, অর্থাৎ তার শক্তিটাকে ক্ষয় করে দিলেন। এটা ভয়াবহ অবস্থা হবে। আমি মনে করি যে এখনো সবাই মিলে যারা রাজনীতি করেন একটু গুণগত মানে পার্টির মধ্যে ডেমোক্রেসি আনতে হবে, যেটা আপনার বিশেষ করে আমি দুইটা দলের নাম বলি একদম সরাসরি, বিশেষ করে লেফটিস্ট পার্টি এবং জামাত ইসলাম, এদের মধ্যে পার্টির মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে। ওই আপনার পার্টি করতে করতে উঠে অবশ্যই এটা স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর আওয়ামী লীগেও ছিল, মান্না ভাইও জানেন, ওই দল করে ইউনিয়ন দল করে তারপরে সেন্ট্রালে আসতে হতো। কিন্তু আজকে তো আপনার টকশোতে দুইটা ভালো কথা বলবেন নেত্রীর নামে, পরের দিনই আপনাকে প্রেসিডিয়াম সদস্য বানাই দেবে, এটা আমরা দেখেছি। এবং আপনি আপনি এই যে লেজুর ভিত্তিক বক্তব্য, এই কারণে তো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। কেন আপনার এত বড় দল, সেই দলে আপনি টকশোতে কথা বললে আপনি মন্ত্রী হয়ে যান, এবং আপনি টকশোতে কথা বললে মন্ত্রী হন, পজিশন পান, তাহলে আপনি রাজনীতি করবেন কেন? এই জন্য তো রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আমি মনে করি যে 5ই আগস্ট আমাদের একটা ইনস্ট্যান্স দিয়েছে, একটা অভিজ্ঞতা দিয়েছে, এবং এইটা সবচেয়ে ভালো হতো যারা এটা করেছে তারা যদি ভ্যানগার্ড থাকতো তাহলে দেশ অনেক উপকার হয়ে যেত। কিন্তু তারা ক্ষমতার লোভের কারণে ক্ষমতায় গিয়ে জিনিসটাকে অনেকটা কিছুটা দুর্বল করে ফেলছে। ডক্টর আনম এহসানুল হক মিলন যেই কথাটি শেষ করলেন সেটি আপনার কাছে জানতে চাই। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চার বিষয়টি আলোচনায় এসেছে এবং এটি এখন সব জায়গায় চর্চা হচ্ছে যে আমরা যাকে ভোট দেব বা যে রাজনৈতিক দলকে বা যে নেতাকে বেছে নেব ভবিষ্যতে সেও স্বৈরাচার হয়ে উঠবে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে কিনা? দেখুন, এই মোর্শেদ ভাই যে জায়গায় শেষ করলেন আমি সেই জায়গাতে শুরু করছি। এটাকে দুইটা পার্ট করা যায়, একটা হলো দল আর একটা হলো নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশনের ডিউটি চার্টার্ড করা হয়েছে শুধু নির্বাচনে ব্যালট বাক্স ভরল কি ভরল সেটা না, তারা এই দলগুলিকে মনিটরিং করবে। দলের মনিটরিং করার যে প্রসিডিউর এটা মেনটেন করে কিনা সেটা তাদের দেখতে হবে। তারা যদি তাদের আরপিওতে এমন ব্যবস্থা রেখে থাকে যে তাদের ভিতরে তাদের মধ্য দিয়ে দলগুলি স্বৈরচারিত্ব তৈরি করবে, তাহলে আমি নির্বাচন কমিশনকেও দোষব, কারণ দে আর রেগুলেটরি বোর্ড, তাদের দায়িত্ব দলকে সঠিকভাবে পরিচালিত করা। যেমন উনি বললেন যে মনোনয়নের কথা, আমরা তো উন্নত বিশ্বে আমেরিকাও মনোনয়ন দেখেছি, প্রাইমারি ইলেকশন হয়। আমাদের এই দেশে তো এমন একটা সিস্টেম করতে পারে, কারণ উপজেলা নির্বাচন কমিশনার রয়েছে, ডিস্ট্রিক্ট নির্বাচন কমিশনার রয়েছে, দলগুলোকে রেজিস্টার্ড করে তাদের রেজিস্টার্ড ভোটার্স দিয়ে প্রাইমারি ইলেকশনের মতো তাদের মনোনয়ন পদ্ধতি সেখান থেকে শুরু করে তো উপরে আনতে পারে। ধরুন টাকার দৌরত্বের কথা বলা হচ্ছে, আপনি যদি দুদুকে একটি সেল করে দেন, আমি ইলেকশন করব এবং ওই সেলে আমি 3 মাস আগে অ্যাপ্লাই করব, আমি তাদেরকে আই নিড এ সার্টিফিকেট ক্লিয়ারেন্স ফ্রম দ্য দুদক, লাইক ISO সার্টিফিকেট। তো দুদুক আমাকে 3 মাসের ভিতরে সার্টিফিকেট, এটা যদি আমি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারি তাহলে আমাকে মনোনয়ন দেওয়া হলো না। দেখুন সেটা করতে পারে। তারপর নমিনেশনের ব্যাপারে আমি যেটা বললাম যে লোকাল থেকে তারা এই নমিনেশন সিস্টেমটা করতে পারে, পার্টিগুলি কী কী গ্রোথ ভায়োলেশন করতে পারে তার জন্য তারা তাদেরকে সতর্ক করতে পারে, জবাবদিহিতার সামনে আনতে পারে। এখন নির্বাচন কমিশন এবং দল তাদের সমন্বয়, নির্বাচন কমিশন যদি দলগুলিকে ঠিকমতো মনিটরিং করে তাহলে গণতন্ত্রটা দলের ভিতরে যখন হয় হলে সেটা অন্য জায়গা হবে, এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার ভিতরে আনতে হবে। নির্বাচন কমিশন একটা সার্টিফিকেট দিয়ে দিল, যদি আমি স্মরণ করে দিই মোর্শেদ ভাইকে, 2008-এর ইলেকশনে আমি জিতেছিলাম, হাইকোর্টে রায় পেয়েছিলাম, কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ATM শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তারা পরিকল্পনা করে আমাকে একটা চিঠি দিলেন, যে জয়েন্ট সেক্রেটারি চিঠিটা পোস্ট করলো, কিন্তু নির্বাচন কমিশনের রুলস রয়েছে চিঠিটি দিতে হবে সচিবের, তারা ইচ্ছে করে জয়েন্ট সেক্রেটারি চিঠি দিয়ে সেটাকে নিয়ে স্টে অর্ডার করে 5 বছর কাটিয়ে দিল। এইখানে শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে কে? সেই জন্য নির্বাচন কমিশনকে সচেষ্ট হতে হবে, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং এইবার নির্বাচন কমিশনের যেই সমস্ত সংস্কারের কথা বলেছে যেগুলি নির্বাচন কমিশনের দায়িত্বরত অফিসারদের বিরুদ্ধে যায় সেটাতেই তারা কিন্তু নিজেরা
রাজি হচ্ছে না। অপরদিকে নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় রয়েছে, নিজস্ব লোকজন নিয়োগ রয়েছে, সেখানে সরকারের আমলাতান্ত্রিক প্রথাকে রাখার জন্য এক্সিকিউটিভ বডি থেকে আবার সেখানে কেন সচিব নিয়োগ দিতে হবে? তাহলে তারা ওই একটি লিঙ্কেজ রেখে দিয়েছে যে সচিব ওখানে গিয়ে তাদেরকে কর্তৃত্ব করবে। ওনার কথাটি যেটা সেটা আমরা একমত। আমরা দলীয়ভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যে আমাদের দল সচেষ্ট রয়েছে, এবং ইতিমধ্যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন তারা আগামী নির্বাচনে কিভাবে মনোনয়ন দেওয়া হবে সঠিকভাবে সেই ক্রাইটেরিয়াগুলো তারা জনসম্মুখে বলেছেন। তাই আমি আশা করি আমাদের দল যেভাবে শুদ্ধি অভিযান দিয়েছে এবং সেইভাবে অন্যান্য দলগুলি নিলে এবং নির্বাচন কমিশন সঠিকভাবে মনিটরিং করে, তাহলে নিশ্চয়ই উনি যে প্রস্তাবটি রেখেছেন এটা আমরা আগামী দিনে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখতে পাবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো নির্বাচন কমিশন এবং দুদক দুইটা জায়গায় সরকার কেন সচিব দিবে? সরকার ওটা কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান, সরকার সচিব দিয়ে ওখানে ম্যানুভারিং করে, নিয়ন্ত্রণ করে। এইটা আপনার আলোচনা হয়েছে কিনা আমি জানি না, মান্না ভাই বলতে পারবে। এখানে এই ধরনের আলোচনা কিন্তু হয় না। আচ্ছা, এবং বিচার বিভাগ ধরেন, বিচার বিভাগের স্বাধীনতা, সেপারেট জুডিশিয়ারি চলে, মানে সচিবালয় যদি চলে আসে তাইলে কিন্তু এই যে পলিটিক্যাল মন্ত্রীরা বা ইয়েরা জুডিশিয়ারি উপরে যেভাবে ইয়ে করে জামিন দিতে হবে, বন্ধ করতে হবে, এই সুযোগটা থাকবে না, চিফ জাস্টিসের অধীনে থাকবে। কিন্তু সেটা কিন্তু এই সরকার করছে না এখনো। এখন পর্যন্ত যদি নদীর ঘটনা ছিল, কথা ছিল, কিন্তু করে নাই। কিন্তু কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে এই সরকারও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে যাবে না, এবং যদি না যায় তাহলে সে ফলাফল কিন্তু আমাদের জনগণকে আবারও ভবিষ্যতে ভোগ করতে হবে। জি, মোহাম্মদুর রহমান, আপনি আলোচনার শুরুতে প্রশ্নের কথা হচ্ছিল ক্ষমতার প্রভাব মুক্ত নির্বাচনের কথা, সেটা আসলে কোন প্রক্রিয়ায়? খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন। আনসারটা যে একদম ইম্পসিবল তা না, একটু সময় লাগবে। প্রথম কথা হচ্ছে কি, ধরেন ক্ষমতাটা কীরকম করে ব্যবহার করা হয়। রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, পার্টিরও ক্ষমতা হতে পারে। মানে একটা এয়ার তৈরি হয়ে গেল, যেমন এবার হয়েছে, ধরেন সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে। একটা পুলিশ যে ডিউটি করছে সে কী করবে? সে দেখলো একটা ঘটনা ঘটলো, বিএনপির লোক, ও তো সাহস পাবে না তাকে কিছু বলতে পারে, কদিন পরে বিএনপি ক্ষমতায় যাবে। তখন আবার এই যদি সাজা দেয় বা কিছু করে, তাহলে তো উল্টে তার চাকরি যে মানুষ কী হয় কে জানে। এখন আমি বলছি ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচন, এইটাই যদি একটা কেস ধরি, কোনো রাজনৈতিক দল এরকম করে অন্যায় প্রভাব খাটাতে পারবে না। এটা এখন আমি এই স্লোগানটা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, আমি সব পার্টির কাছে এই ক্যাম্পেইন করব। পার্টিগুলো কত করে রেসপন্স করবে তা তো আমি জানি না, কিন্তু যদি ধরেন এইটার সাথে সিভিল সোসাইটির লোকজন ইনভলভ হতো, এটার সাথে পেশাজীবী লোকজন ইনভলভ হতো, এরা যদি গভর্নমেন্ট টেক আপ করতো, তাহলে গভর্নমেন্ট ডেফিনেটলি এটা করতে পারতো। আমি এখানে কথা প্রসঙ্গে আরেকটু বলি, একটু হয়তো মানে লাইনের বাইরে গেলাম, কিন্তু লাইনের মধ্যে ফিরে আসার মতো রেখেই। ডক্টর ইউনূস হ্যাজ আ স্কাই হাই পার্সোনালিটি। উনি লন্ডন গেলেন, তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে উনি তারেক রহমানের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। অনেকে বিশ্বাসই করেনি উনি যাবে তারেক রহমানের সাথে কথা বলতে, এটা হয়। কিন্তু ঘটনায় দেখা গেল ওনার এমন কোনো এজেন্ডাই লন্ডনে ছিল না। ওই চার্লসের পুরস্কার ওইটাতে কোনো দামই নাই। আর কী বলে সাইফন্ড আউট মানে ও ৫,০০০ টাকা ফিরিয়ে আনবে, তার সাথে তো আবার দেখাই করলো না। তাহলে কী এজেন্ডায় গেছেন? নিশ্চয়ই ওইটার জন্যেই গেছেন। বোঝেন, এই ঘটনা জানার সাথে সাথে তারেক রহমান সাহেবের ইমেজ কতদূর বাড়ে। আমি কি সমালোচনা করছি? না, আমি এক্সপ্লেন করছি। পজিশনটা এরকম হলো, যাকে নিয়ে হয়তো ইতিরাতি হতো, ভালো মন্দ, এটা ভালো এটা খারাপ, একটা পর্যালোচনা হতো, এখন তিনি পাবলিকের মধ্যে তো বটেই, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একমে বাদ দিতে আর কেউ নেই, ওনার কথা সবাই শুনবেই। তো আমি দেখেছি যে এই গভর্নমেন্ট যেটা আসছে, অ্যাডমিনিস্ট্রেশন চালাতেই জানে না, ক্ষমতা ব্যবহার করতে জানে না। ক্ষমতা আপনি খারাপভাবে ব্যবহার করতে পারেন, ভালো কাজেও ব্যবহার করতে পারেন। ভালো কাজে ব্যবহার করতে তারপরে জানতে হবে, জানলই না। না জেনে যেটা করলো সেটা হচ্ছে টুকরা টুকরা কিছু পাওয়ার বেস তৈরি করে দিল। এই যে ছাত্র এত কিছু করলো, কীরকম করে হলো? একভাবে দেখতে গেলে ওরাই আমার নিয়োগকর্তা। ডক্টর ইউনূসকে যারা নিয়োগ দিয়েছে তারা কত বড় শক্তিশালী, অটোমেটিক তারা শক্তিশালী হয়েছে। তারপরে তাদের নামে এই 25-26 বছর বয়সের ইয়াংটার, এদের নামে কত রকম অভিযোগ এখন আপনি পাচ্ছেন। হ্যানও কোনো অভিযোগ নাই যেটা হচ্ছে। আমি বলছি এগুলোর প্রভাবমুক্ত থাকা, বোথ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, সবার কাছে আবার এইটা অ্যাপিল হবে, এই নির্বাচনটা একটা ফালতু নির্বাচন হয়ে যাবে যদি দেখা গেল এক পার্টির দাপটে এই নির্বাচন পার হয়ে গেছে। কাজেই
আপনাকে পার্টিগুলোকে সজাগ করতে হবে। আমি অবশ্য ধরেন এর মধ্যে যতটুকু কথাবার্তা হয় শুনি, তাতে আমার মনে হয় যে বিএনপি এবং তার নেতা যারা তারেক রহমানের এক ধরনের একটা উপলব্ধি হয়েছে, কি ভালো কিছু করতে হবে, তাহলেই মানুষের মনের মধ্যে থাকা যাবে। কতগুলো লোককে এক্সপেল করেছে, এই এক্সপালশন নিয়েও অনেক বিতর্ক করা যাবে। আওয়ামী লীগ যখন এক্সপেল করে দিত, দেখা গেল সেই ছেলেটা ক্যান্টিনে বসে আওয়ামী লীগের সাথে ঘুরছে ফিরছে, সব চা রাস্তা খাচ্ছে, একই, কোনো তফাৎ নেই। ওই এক্সপালশনের মানে কি? বিএনপিতে এক্স্যাক্টলি এটা হচ্ছে না, কিন্তু তারপর ছেলেটা যাবে কই, যাকে বের করে দিয়েছে। ওর অ্যাসোসিয়েশন, ওর বড় হওয়াটাই তো দলের মধ্যে, সে ওইখানেই থাকছে। এ যদি আবার আগের মতোই ফিরে আসতে পারে, তাহলে এইটা কোনো কাজ দেবে না। ফলে এক্সপালশনের মধ্যে দিয়েই যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা দলগুলোকে ভাবতে হবে কীরকম করে আমরা এটাকে পিউরিফাই করতে পারি, যেটা মানুষ বিশ্বাস করবে, মানুষ আস্থা পাবে যে দল এইটা হবে। লাস্ট একটা কথা বলি, ধরেন আমি 2 জায়গায় 3 জায়গায় কথাটা বলেছি, তার মধ্যে এক জায়গায় আমার সাথে বিএনপির এক নেতা ছিলেন, তিনি বিরোধিতা করেছেন, না এটা হবে না। এখন মিলনও তো বিএনপির নেতা, তবে ওনার মতো আবার সলিড নেতা না। বিএনপি বা মিলনের চিন্তার মধ্যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশনের জায়গা রাখেন উনি। এই কারণে আমি বলছি, আমার ইতিহাস আমি দেখছি 2/3 মেজরিটি যেই পার্টি পেয়েছে এই দেশে, ওই পার্টি স্বৈরাচারী হয়েছে। এখন বিএনপি কি 200 আসনে জিতবে না 280 আসনে জিতবে, এইটা নিয়ে তাদেরকে ভাবছে, আর বাইরে প্রতিদ্বন্দ্বীকে কেউ নাই। আমি বিএনপিকে বলতে চাচ্ছি, আপনারা 200টাই কন্টেস্ট করেন, বাকিটা ছেড়ে দেন অন্যদের মধ্যে, কারণ আপনাদের পার্টটা তো অনেক আছে, তারা ইলেকশন করুক, তাহলে 2/3 মেজরিটির সমস্যা হবে না। আর আপনি দিচ্ছেন কাদেরকে? আমি নয়, তারা পলিটিক্যাল, কিন্তু আপনার ফ্রেন্ড ছিল, এখনও ফ্রেন্ড আছে, তাতে একটা ব্যালেন্স থাকবে। মানে কত রকম পরীক্ষা হতে পারে। আমি বিএনপিকে সবসময় এটা বলি, এই যে সংস্কার প্রক্রিয়া, তাতে তাদের লিড দেওয়া উচিত। ডক্টর ইউনূস কেন লিড নেবেন? উনি তো জীবনে পার্টি করেননি, অতএব উনি সংস্কারে গুবলেট বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বিএনপি পলিটিক্যাল পার্টি ভালো পারা উচিত, সেটাও একটা টেস্ট। ওই অর্থে আমি বলছি ক্ষমতার প্রভাবভুক্ত, সেটা সরকারি ক্ষমতা হতে পারে, সেটা বেসরকারি ক্ষমতা হতে পারে। ক্লিয়ারলি আমি দুটোই মিন করেছি, মানুষ যেরকম করে বোঝে। কর্নেল এম এ হক, আমি সংক্ষেপে 2-1টা কথা বলছি। মান্না ভাই তো সবই বলে ফেলেছেন, মিলন ভাই আমার হাতে সময় কম। দেখুন, নির্বাচন, আসলে নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের নির্বাচনটাকে যদি সঠিকভাবে করা যায়, তাহলে দেশের অবস্থা, দেশের ফিউচার ভালো। ক্ষমতাকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দুটা ভিন্ন জিনিস। এবং 300 আসনে সুযোগ্য প্রার্থী মনোনয়ন না দিতে পারলে দেশের ভবিষ্যৎ এবং দলের ভবিষ্যৎ খুব ভালো একটা হবে না। কেননা মান্না ভাই এবং মোর্শেদ ভাই বলেছেন, আগামীতে ক্ষমতায় যারা আসবেন এত আনন্দের ক্ষমতা হবে না, ম্যাক্সিমাম 3 মাস 6 মাস, তারপরে কিন্তু মব জাস্টিস শুরু হবে। মানুষ কিন্তু বুঝে গেছে, কারণ আর্মিও গুলি করবে না, পুলিশও গুলি করবেন মানুষের উপরে। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো মানুষই টিকে থাকতে হবে। এখন আসলে নির্বাচন কি জিনিস, অনেকের ইলেকশন কমিশনের কথা বলেন, আমি জানি না আপনারা একমত হবেন কিনা আমার সাথে। আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি, আমার চিন্তা থেকে আমি বলি, ইলেকশন কমিশনে ইজ এ স্টেশনারি শপ। আমি বলি একটা স্টেশনারি শপের মতো। এদের একজন সচিব আছে আর 5 জন কমিশনার আছে, এই তো। আর তারা নির্ভর করে তো অন্যদের উপরে। এখন কাদের উপর নির্ভর করে? তাদেরকে আপনার শক্তিশালী করতে হবে। ব্যালট পেপার সাপ্লাই দিলে তো নির্বাচন হয়ে যাবে না। এই নির্বাচন পরিচালনা করেন জেলা রিটার্নিং অফিসার কে, ডিসি সাহেব, তাদের অধীনস্থরা। তারপরে কে, এসপি সাহেব একজন আছেন। তারপরে উপজেলা লেভেলে আছেন কে, উপজেলা ইউএনও। তারপরে ওসি সাহেব। আর যদি আরেকটি স্টেক হোল্ডার ধরেন, সেটা হলো সেনাবাহিনী বা সামরিক বাহিনী। এদেরকে যদি আপনি পাওয়ারফুল করে নিরপেক্ষভাবে ইলেকশন পরিচালনা করার ক্ষমতা দেন, তাহলে ইলেকশনটা ভালো হবে। আর যদি মান্না ভাই যেটা বললেন যে এরা ক্ষমতায় আসতেছে, এই ভীতি যদি তাদের ভিতরে কাজ করে, তাহলে ইলেকশনটা কখনো ভালো হবে না। ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করবো অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকে দিয়ে। আপনি নির্বাচন কমিশন দুদকের কথা বলছিলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছিলেন।
নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই সবশেষ। যে নির্বাচনের প্রসঙ্গ দেখেন, যেটা আলোচনা হচ্ছে সবাই যেটা বলতেছে এটা তো কারেক্ট। নির্বাচন তো ইলেকশন কমিশনাররা করে না, নির্বাচন করে তার হ্যান্ডস। এই হ্যান্ডসটা কারা? ডিসিরা আপনার মন্ত্রীর অধীনে। যদি ডিসি ওই মন্ত্রী ফোন করে যাবে কালকে আমাকে ভোট কিন্তু কাইটা দিও, ও যদি না দেয় ও পরের দিন প্রমোশনও পাবে না এবং বান্দরবান যেতে হবে। তো এই সিনারিওটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। এখন তো এই মুহূর্তে টোটাল প্রশাসনকে সেভাবে আপনি করতে পারবেন না। ফার্স্ট কাজ যেটা আপনি আইন করে বলে দেন কোনো ডিসিটিসি রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের অফিসাররাই হবে রিটার্নিং অফিসার, একটা পয়েন্ট। সেকেন্ড হলো আপনার যে আইন আছে সেই আইনটাকে আরেকটু সংশোধন করে বলে দেন মোবাইল কোড থাকে, জাল ভোট দিলে যে দেয় তার শাস্তি আপনি আইনে করেন। ওই কেন্দ্রে যদি জাল ভোট হয় এবং যদি নির্বাচনে অনিয়ম হয়, অ্যাট দ্য ইনস্ট্যান্স এই মোবাইল কোড ওই প্রিজাইডিং অফিসারকে সে জেল দিতে পারবে 2 বছর। আপনি করে দেন না, দেখবেন কোন প্রিজাইডিং অফিসারের কতটা মাথা আছে, সে ওই রিস্কটা নিতে পারবে না সে। এই জায়গাগুলো করার সুযোগ আছে। আপনি জানেন কিনা আমি জানি না, 2024 নির্বাচনে একটা ব্যাংকের সমস্ত ব্যাংক কর্মচারীরা হয়েছিল আপনার পুলিং অফিসার। কেন হয়েছিল শুনলাম যে আমি একদিন ব্যাংকে গেলাম, কী ব্যাপার করে আমাদের সব নিয়ে গেছে এবং সে সরকার সমর্থিত একজন, সে ব্যাংকের বহু টাকা টোকা নিছে। তো এই যে পুলিং অফিসার একটা ব্যাংকের নির্দিষ্ট নিয়ে গেল, তারা ওখানে যে কী করছে সেই রেজাল্ট আমরা তো পরে দেখলাম, তাই না? এখন আপনি যখন সিলেকশন করবেন আপনাকে এই কাজটাই তো 10 মাস পর্যন্ত করা উচিত ছিল। আপনি নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি তো মনে করি 2 মাসের বেশি লাগে না। সুষ্ঠু নির্বাচনের তৈরি করার জন্য আইন কানুন মেকানিজম বুদ্ধি যা লাগে আমার কাছে 2 মাসের বেশি লাগে না, কিন্তু 10 মাসে তো এটা করতে পারেন না, এখন পর্যন্ত হাতই দিতে পারেন না। তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? এখন পর্যন্ত তো বলা হচ্ছে রিটার্নিং অফিসার কে হবে অমুক সমুক, এগুলো আইন করার ব্যাপার, এগুলো আপনি করে দেন। নির্বাচনে আপনার তো যে সিস্টেম আছে, মানুষ ভোট দেবে, ভোটারের বিধানটা আছে, আপনি জাল ভোট দিলে আপনারই হবে। আপনি ওখানে আইন সংশোধন করে বলেন যে নির্বাচনের এখানে 1 কিলোমিটারের মধ্যে যদি কোনো ভোটারকে কেউ বাধা দেয় বা কেউ যদি থ্রেট দেয় তাহলে ইনস্ট্যান্টলি ওখানে তার জেল হবে। এবং জেলটা আপনি এইভাবে করেন যে ইনস্ট্যান্ট মোবাইল কোডে থাকে, তো ওইটা একটু সংশোধন লাগবে, আপনাকে ধরলে জেল দিতে পারে। আপনি ওখানে বলেন ধরারও দরকার নাই, উনি জেল দিয়ে দেবে, তারপরে সে কনসিকুয়েন্স ফেস করুক। এবং রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রত্যেকটাকে ওই আওতায় নিয়ে আসুক, তাহলে তো আর ওরা আপনাকে হেল্প করবে না। রিটার্নিং অফিসার, পুলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার যদি হেল্প না করে তাহলে কোনো কেন্দ্রে এইসব ভোট কাটাকাটি কিছুই সম্ভব না, বুঝছেন? তাহলে এই জন্য নির্বাচনী ব্যবস্থার দিকে এদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ নির্বাচন মেইন। আর মান্না ভাই যেটা বলেছে সেইটা তো ধরেন এটা খুব ভালোর জন্যই বলেছে, কিন্তু ঘটনা হলো যে গণতান্ত্রিক ব্যবস্থা একটা রাজনৈতিক দল, তো সেই জিনিসগুলো আবার তাদেরও তো মেকানিজম আছে। তারা যে 200 সিট এক জায়গায় দিয়ে ছেড়ে দেবে, তার দল সেই লোকাল জিএমপি খেয়ে সেই ছাড়বে। দেখেন গত ইলেকশনে ডামি নির্বাচন যেটা হলো, আওয়ামী লীগের অনেক প্রার্থী ওই স্বতন্ত্রের কাছে হেরে গেছে। কেন হেরে গেছে? কেন ওই এলাকায় পপুলার বেশি। আওয়ামী লীগ থেকে সে হয়তো একটা সার্টিফিকেট নিয়ে এসেছে, যে কোনোভাবে ওবায়দুল কাদের ধরে টোরে বা যে কোনোভাবে নিয়ে এনেছে, কিন্তু এলাকায় ও পপুলার বেশি। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগের অনেক প্রার্থী যারা টিকিট পাইছে নৌকার, তারা হারিয়ে গেছে। এই জন্য যে সমস্ত দল এই কনসিডারগুলো করবে তাদেরও তো আবার পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে। তার এলাকার যে নাকি দীর্ঘদিন থেকে কাজ করতেছে সে ছাড়বে কিনা। এখন কথা হলো যে হঠাৎ করে আমি এই আশা করি না যে এই ইলেকশনের মধ্যে দিয়েই আমার বাংলাদেশে বড় ধরনের কিছু পরিবর্তন হবে। আমি শুধু দেখতে চাই যে এই লাইনটাই উঠুক এবং লাইনটা ওঠার একটা ব্যবস্থা করে দেন, এবং সেই ব্যবস্থা করে আপনি যদি নির্বাচনী ব্যবস্থাটা করে দিতে পারেন, এই নির্বাচন নিয়ে কেউ চিন্তা করতে পারবে না যে আমি পরের ইলেকশনে এইটা ম্যানেজ করে আমি চলে যাব। এই একটা কাজ হলেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবে তাদের 50% অন্যায় স্টপ হয়ে যাবে, 50%। এরপরে তো রাজনৈতিক দলগুলোর কাজ আছে, সেই কাজগুলো যেহেতু ওনারা বলছেন বিএনপি যে ওনারা জাতীয় সরকার বা জাতীয় সরকার বলে জাতীয়, তাহলে দেখেন সেখানে আরো কত বড় জাতীয় সরকার এলে সেখানে 25 জন মন্ত্রী থাকলে সহযোগীদেরও তো থাকবে 15 জন। তো এখানে মান্নাবাই বতর যখন লোক থাকবে, অন্যান্য লোক থাকবে, তারা কথা বলবে না, সেখানে একটা চেক এন্ড ব্যালেন্স আপনি টেকনোক্রেট নিতে পারেন। হ্যাঁ, ওই জন্য ওটা তো আছে, ওটাও না যারা ইলেক্টেড হবে না। হ্যাঁ, কিন্তু সেখানে এখন এই যে কালচার 10% টেকনোক্রেট নিলেও তো আপনারা রাজনৈতিক দলরা আপনারে কে বেশি ভালোবাসে, আপনারে কে বেশি সাপোর্ট করে, আপনি তো ওই দিকেই তো নেওয়ার কালচার, সেটা কি কালচার, কালচারটা চেঞ্জ করতে হবে। আপনি যোগ্য লোকরে যারা দেশকে কন্ট্রিবিউট করতে, এই কথাটা বলা হয়েছে আগে। আমি মনে করি এটা একটা পরিবর্তন, যেহেতু তারেক জিয়া সাহেব লন্ডনে ছিলেন 15 বছর, কিন্তু কম সময় না, একটা বড় চেঞ্জ হয় এবং ওনার কথাবার্তায় দেখবেন আগের কথাবার্তার মধ্যে অনেক বড় চেঞ্জ আছে। এবং আমরা আশা করি যে কোনো নির্বাচন হোক, তারেক জিয়া যদি ক্ষমতায় যায় এবং সে যদি মনে করে এই যে মান্না ভাই যেটা বললেন এই জিনিসগুলা দেশের জন্য কিছু করবেন, হি হ্যাজ ক্যাপাসিটি, সে যদি করতে ফেল করে তাহলে মনে করবেন আমাদের আর কোনো ভরসা। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ডক্টর আনম এহসানুল হক মিলন, কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক এবং মাহমুদুর রহমান মান্না, আপনার চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।